So we all know that this is our fifth free live class of this new free course. আর আজকের এই ক্লাসটিতে আমি সম্পূর্ণভাবে প্যাসিভ ভয়েসের প্র্যাকটিক্যাল ব্যবহার দেখাবো, অর্থাৎ স্পোকেন ইংলিশে এবং ফ্রি হ্যান্ড রাইটিং এ কিভাবে আমরা প্যাসিভ ভয়েসের ব্যবহার করি। প্যাসিভ ভয়েসের প্র্যাকটিক্যাল ব্যবহার বলতে কিন্তু বাই ছাড়া প্যাসিভের ব্যবহার বোঝায়। আমরা অনেকেই প্যাসিভ ভয়েস শিখি গ্রামেটিক্যাল ওয়েতে, ট্রান্সফরমেটিভ ওয়েতে, মানে একটি অ্যাক্টিভের সেন্টেন্স দেওয়া আছে, সেটাকে আপনি প্যাসিভ করবেন, অর্থাৎ বাই এর ব্যবহার হয় বাই মি, বাই হিম, এরকম হয়। কিন্তু এগুলো না করে ডিরেক্ট প্যাসিভের ব্যবহার কেমন হয়? যেমন আমি যদি আপনাকে একটা সেন্টেন্স বলি যে আমাদের আজকের ক্লাসটি কখন শুরু হবে, এই কথাটা ইংলিশে আপনি বলেন তো। আমাদের আজকের ক্লাসটি কখন শুরু হবে, কখন নেওয়া হবে, ভেবে দেখেন এই কথাটা আপনি বলতে পারছেন কিনা। এটা প্যাসিভ মেনটেন করে বলতে হয়, প্যাসিভ মেনটেন করে। হ্যাঁ। সো এই ধরনের কথাগুলো ডিরেক্টলি বলতে গেলে আপনার সেই প্র্যাকটিসটা থাকা দরকার। অনেকে প্যাসিভ পারে, বাট প্র্যাকটিক্যাল প্র্যাকটিসের অভাবে সে ইনস্ট্যান্টলি ব্যবহার করতে পারেন স্পিকিং বা রাইটিং। আমি আপনাদের এইটার পরে দেখাবো কিভাবে যে কোনো বাংলা সেন্টেন্সকে, অর্থাৎ নিউজ পেপার রিলেটেড বড় বড় বাংলা সেন্টেন্সকে কিভাবে ইংলিশে ট্রান্সলেট করা যায়। যেমন এই ধরনের সেন্টেন্স গুলো ট্রান্সলেট করতে গেলে আমরা ঘাবড়ে যাই। কেমন সেন্টেন্স? দেখেন, স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হচ্ছিল। দেখেন এই যে কয়েকটা বাক্য, দুর্নীতি বন্ধে বাংলাদেশে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না, এগুলো হচ্ছে সবই প্র্যাকটিক্যাল কিছু সেন্টেন্স। এই সেন্টেন্স গুলো আমাদেরকে ট্রান্সলেট করা শিখতে হবে। গার্মেন্টস এর পণ্যগুলো নিয়মিত বিদেশে রপ্তানি হতে থাকবে। গার্মেন্টস এর পণ্যগুলো নিয়মিত বিদেশে রপ্তানি হতে থাকবে। এই ধরনের কথাগুলো আপনি কিভাবে ইনস্ট্যান্টলি ইংলিশে ট্রান্সলেট করবেন, আমি এটা আপনাদেরকে দেখাবো। এখানে খুবই প্র্যাকটিক্যাল কিছু সেন্টেন্স আছে। এছাড়া প্যাসিভ মেনটেন করে কিভাবে আপনি কনভারসেশন প্র্যাকটিস করবেন। কনভারসেশন বলতে কাকে বোঝায়? আপনারা যদি একটু এখানে ফোকাস করেন, একটু খেয়াল করেন, একটু বোঝার চেষ্টা করেন আমার কথাগুলো, আমি আশা করি আপনাদের বোঝাতে সক্ষম হব। আমি কিছু প্র্যাকটিক্যাল সেন্টেন্স শুরুতে আমি দেখিয়ে দেই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই প্যাসিভের গুরুত্ব কতটা। যেমন দেখেন, এখানে বলছে কনভারসেশন নাম্বার 32 অ্যাট আ কার ওয়াশ। হ্যাঁ, এখানে কার অনার এবং ওয়ার্কার দুইজনের ভিতরে কথোপকথন হচ্ছে, গাড়ির ভেতরটা কি পরিষ্কার করা হবে? ওয়ার্কার বলছে হ্যাঁ, সিটগুলো সাবধানে ভ্যাকিউম করা হবে। কার ওনার বলছে মেঝের ম্যাটগুলো কি বের করা উচিত? ওয়ার্কার বলছে সেগুলো ইতিমধ্যে সরানো হয়েছে এবং ধোয়া হয়েছে। কার ওনার বলছে ড্যাশবোর্ডটিকে অবশ্যই একটি শুকনো কাপড় দিয়ে মুছতে হবে। ওয়ার্কার বলছে চিন্তা করবেন না, এটি এখনই পলিশ করা হচ্ছে। এই কথাগুলো আপনি ইংলিশে ট্রান্সলেট করতে যান, আপনি পারবেন না, আপনার কাছে কঠিন লাগবে, গ্রামার মেনটেন করতে পারবেন না। এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল প্যাসিভের ব্যবহার। যেমন দেখেন, কাস্টমার এবং টেইলার, টেইলর এবং কাস্টমারের ভিতর একটা কথোপকথন হচ্ছে। কাস্টমার বলছে আমার শার্টটি কখন সেলাই করা হবে? টেইলর বলছে এটি এখনই সেলাই করা হচ্ছে স্যার। হাতাগুলো একটু ছোট করা যেতে পারে? হ্যাঁ, মাপগুলো সামঞ্জস্য করা হবে। বোতামগুলো কি শক্তভাবে সেলাই করা হয়েছে? দেখছেন? তো এই ধরনের কথাগুলো আপনি কিভাবে ইংলিশে ট্রান্সলেট করে বলবেন। এছাড়াও আমি যদি আরেকটু সামনের দিকে আসি, আপনাদেরকে আমি কয়েকটা বাংলা প্যাসেজ দেখাই, দেখলে আপনি বুঝতে পারবেন যে এই প্যাসিভের গুরুত্ব কতটা। দেখেন, এখানে বলছে গতকাল রাতে শহরের প্রধান ব্যাংকটি ডাকাতি করা হয়েছিল। সিসিটিভি ক্যামেরাগুলো ভেঙে ফেলা হয়েছিল, তবে পুলিশ কর্তৃক কিছু প্রমাণ সংগ্রহ করা হয়েছে। অপরাধীদের খুব শিগগিরই গ্রেপ্তার করা হবে। এই ধরনের যে বাক্যগুলো আপনার কাছে অনেক হার্ড মনে হবে, অনেক কঠিন মনে হবে, কিন্তু খুব সহজে কিভাবে আপনারা এই ধরনের কথাগুলো ইংলিশে ট্রান্সলেট করতে পারেন, আমি ইন ডিটেলসে ভেঙে ভেঙে প্রত্যেকটা বিষয় আমি আপনাদেরকে দেখাবো। লাস্ট পর্যন্ত থাকেন, আপনি বুঝতে পারবেন এই প্যাসিভের গুরুত্ব কতটা, প্র্যাকটিক্যাল ল্যাঙ্গুয়েজে প্যাসিভ ভয়েস কত বেশি ব্যবহৃত হয়। তো আমি শুরু করি, মনোযোগ দিয়ে দেখেন। দেখেন এখানে কি বলছে, ভয়েস চেঞ্জিং, মানে এটা অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে শিখি সেই কথাটা আমি আগে একটু বলে নেই, তাহলে বুঝতে সুবিধা হবে। অর্থাৎ আগে গ্রামাটিক্যাল পার্ট নিয়ে কথা বলছি, এরপর প্র্যাকটিক্যাল পার্ট নিয়ে কথা বলবো। দেখেন বলছে কিছু কথা, কিছু কাজ, কিছু ঘটনা সাবজেক্ট বা কর্তা নিজে সম্পূর্ণ করে থাকে, আবার কিছু কাজ, কিছু ঘটনা অন্যের দ্বারা সম্পূর্ণ হয়ে থাকে। এই ধরনের কথা, কাজ বা ঘটনার প্রকাশভঙ্গিকে মূলত ভয়েস বা বাচ্য বলে। ভয়েস মূলত দুই প্রকার, একটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর একটি প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস কি? যেখানে সাবজেক্ট সক্রিয় বা অ্যাক্টিভ থাকে এবং সরাসরি কাজটি সম্পূর্ণ করতে প্রথমে থাকা সাবজেক্টটি প্রধান হিসেবে বিবেচিত হয়, এটাকে কি বলে? অ্যাক্টিভ ভয়েস। মানে অ্যাজ ইউজুয়াল আমরা এতদিন যা শিখি বা যা শিখে আসছি, যে ধরনের সেন্টেন্স তৈরি করতে অভ্যস্ত, এগুলো সবই অ্যাক্টিভ ভয়েস। যেমন হি রিডস আ বুক,
সে একটা বই পড়ে, সে ডিউ আ পিকচার, সে একটা ছবি এঁকেছিল, ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তুমি কাজটা করেছো। এগুলো সবই অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্স, মানে হি, শি, ইউ, আই, উই, এগুলো সাবজেক্টে থাকে, এরা কাজ করে। আর প্যাসিভ ভয়েস কি, সাবজেক্ট নিজে কাজ না করে, বোঝার চেষ্টা করেন, নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভ থেকে যদি ওই কাজটি অন্য কারো দ্বারা সম্পূর্ণ হয় বোঝায়, তবে তা প্যাসিভ ভয়েস। যেমন আ বুক ইজ রেড বাই হিম, আ পিকচার ওয়াজ ড্রন বাই হার, দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই ইউ। এগুলোকে বলা হচ্ছে প্যাসিভ ভয়েস। মানে একটা বই পড়া হয় তার দ্বারা, একটা ছবি আঁকা হয়েছিল তার দ্বারা। এই যে বাই হিম, বাই হার, বাই ইউ, এইভাবে আমরা প্যাসিভ শিখবো না। আমি আপনাদের প্যাসিভটা কিন্তু প্র্যাকটিক্যাল ওয়েতে শেখাবো। কেন, মানে গ্রামাটিক্যালি প্যাসিভ শিখতে গেলে অনেক কিছু মেনটেন করতে হয়। যেমন দেখেন এখানে লেখা আছে ভয়েস চেঞ্জিং এর ক্ষেত্রে দুটি গুরুত্বপূর্ণ তথ্য, যেমন প্যাসিভ ভয়েসে অবশ্যই টেন্স অনুসারে বি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। শুধুমাত্র ট্রানজিটিভ ভার্ব, ভার্ব প্লাস অবজেক্টের ভয়েস চেঞ্জ হয়ে থাকে। এখানে দেখেন আরো কিছু নিয়ম আছে। আপনি তো এই জিনিসটাই জানেন না যে ট্রানজিটিভ ভার্বটা কি, তাহলে আপনি এই রুলস কি বুঝবেন? বুঝবেন না। আবার দেখেন এখানে বলা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে, টেন্স অনুসারে বি ভার্ব নিতে হবে, ট্রানজিটিভ ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে, প্রিপোজিশন বাই, উইথ, অ্যাট এগুলো বলবে, অ্যাক্টিভের সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, অনেক কিছু অনেক কিছু, তাই না? অর্থাৎ যেমন আই ইট রাইস, আমি ভাত খাই, রাইস ইজ ইটেন বাই মি, ভাত খাওয়া হয় আমার দ্বারা। এইভাবে আমরা প্যাসিভ করি বা প্যাসিভ শিখি। এই প্যাসিভ সবাই জানেন আপনারা, এগুলো বিভিন্ন ক্লাসে থাকে। ট্রান্সফরমেটিভ ওয়েতে প্যাসিভ করা বলা হয়। কিন্তু আমি যদি একটু প্র্যাকটিক্যাল জায়গাটা নিয়ে কথা বলি, আপনি কি প্যাসিভের ফাংশনটা বুঝবেন? প্র্যাকটিক্যাল জায়গাটা কেমন? যেমন মনে করেন, আমার কথাগুলো মনোযোগ দিয়ে বুঝবেন, ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে প্র্যাকটিক্যালি শিখতে হয়, প্র্যাকটিক্যালি অ্যাডাপ্ট করতে হয়, তাহলে দ্রুত ডেভেলপ করা যায়। মনে করেন আমি এখন আপনাদের ক্লাস নিচ্ছি, তাই না? এখন এই ক্লাস নেওয়ার আগে আমি আপনাদের একটা নোটিশ দেই না যে আজ রাত 9টায় ক্লাস নিব বা 10টায় ক্লাস নিব? আমার পেইড কোর্সের স্টুডেন্টদের যদি আমি এই নোটিশটা দেই যে আপনাদের, আমি আজ রাত 10টায় ক্লাস নিব, এই কথাটা ইংলিশে আমি কিভাবে বলি? যে আমি আপনাদের আজকের ক্লাসটি রাত 10টায় নিব, এই কথাটা ইংলিশে কিভাবে বলবো আমরা? এটা কোন টেন্স বলেন তো আপনারা একটু ভেবে দেখেন তো, এটা কোন টেন্স? ফিউচার টেন্স না? দেখেন আমি কথাটা এইভাবে যদি বলি যে আই উইল টেক ইউর ক্লাস, আই উইল টেক ইউর ক্লাস অ্যাট 10 p.m, এর মানে কি, আমি রাত 10টায় আপনাদের ক্লাস নিব। আই উইল টেক ইউর ক্লাস অ্যাট 10 p.m, তাহলে এটা কোন টেন্স? এটা ফিউচার ইনডিফিনিট টেন্স, উইল প্লাস ভার্বের বেস ফর্ম। এটা অ্যাক্টিভ, প্যাসিভ না। কিন্তু এই কথাটা এইভাবে না বলে আমি যদি একটু ঘুরায় বলি, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে আরো অ্যাডমিন আছে, যদি অন্য কেউ মেসেজটা দিয়ে দেয়, বা আমি যদি অন্য কোনো টিচারকে দিয়ে ক্লাস নেওয়াই, আমি যদি বলি যে আপনাদের আজকের ক্লাসটি রাত 10টায় নেওয়া হবে, এই কথাটা ইংলিশে কি হবে কেউ বলতে পারেন? অনেক কঠিন লাগবে আপনাদের, আপনারা বলার চেষ্টা করে দেখেন, কঠিন লাগবে। মানে অনেকেই আছেন না, প্রশ্ন করেন ক্লাসের লিঙ্ক দিতে দেরি হলে, যে এই গ্রুপে কি ইংরেজি ক্লাস হয়? আজ কি ক্লাস হবে? আজ কখন ক্লাস শুরু হবে? এখন কি ক্লাস হচ্ছে? এই কথাগুলো আপনারা বিভিন্ন জায়গায় আমার ইনবক্সে আপনারা অনেকেই বলেন, আমি এখন দেখাতে পারি। একটা সেন্টেন্সের আপনি ট্রান্সলেট করে দেখান তো, কি কি সেন্টেন্স বললাম? এই গ্রুপে কি ইংরেজি ক্লাস হয়? আজ কি ক্লাস হচ্ছে? আজকের ক্লাস কখন শুরু হবে? একটা কথা আপনি ইংলিশে ট্রান্সলেট করে দেখান, আপনি পারবেন না। কেন জানেন? কারণ এগুলো প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস মানে কি, আমি গুরুত্ব দিচ্ছি অবজেক্টের উপর, আমি গুরুত্ব দিচ্ছি কর্মের উপর। এই যে আপনি আমার কাছে ইংলিশ শিখতে আসছেন, মানে আপনি আজকে ক্লাসটা এখন করছেন, তাই না? আপনি কেন ক্লাস করছেন? আপনার দরকার কি, ইংরেজিটা শেখা নাকি আমাকে দরকার? আপনি কি আমাকে দেখতে আসছেন না ল্যাঙ্গুয়েজটা শিখতে আসছেন? যে শেখায় শেখাক, আপনার দরকার ইংরেজিটা শেখা, যে কোনো ওয়েতে শিখতে পারলে হচ্ছে। তার মানে আপনি গুরুত্ব আমাকে দিচ্ছেন না, গুরুত্ব দিচ্ছেন ওই ল্যাঙ্গুয়েজটার উপর, অর্থাৎ এই ক্লাসের উপর আপনি গুরুত্ব দিচ্ছেন। তাহলে আমাকে সাবজেক্টে না রেখে আপনি যদি ক্লাসটিকে সাবজেক্টে রাখেন, তখন সেন্টেন্সটা প্যাসিভ ভয়েসের হয়। মানে আমি যদি কথাটা এইভাবে বলি, আপনাদের আজকের ক্লাসটি রাত 10টায় নেওয়া হবে, এই বাক্যটার ইংলিশ কি জানেন? দেখেন, ইয়োর ক্লাস will be taken at 10 p.m. tonight. আজ রাত 10টায় নেওয়া হবে, টু নাইট আর লেখা লাগে না, তো যাই হোক, ইয়োর ক্লাস উইল বি টেকেন at 10 p.m, এই যে বাক্যটা লিখলাম না, এই বাক্যের সাবজেক্ট কে? ইয়োর ক্লাস, আপনাদের ক্লাস। এবার এই যে উইল বি প্লাস টেকেন V3, এটা কোন টেন্স জানেন? এটাও ফিউচার ইনডিফিনিট টেন্স। আমাদের যে 12টা টেন্সের স্ট্রাকচার আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে, এবং ওই যে আমি গত ক্লাসে বলছিলাম 18টা মডাল সেমি মডাল আছে, 30টা স্ট্রাকচার আছে, এই 30টা স্ট্রাকচারেরই একটা রিভার্স স্ট্রাকচার আছে, যেটা হচ্ছে প্যাসিভে।
প্রত্যেকটা টেন্সের আলাদা একটা প্যাসিভ স্ট্রাকচার আছে। এই স্ট্রাকচার গুলো আমাকে জানতে হবে, না হলে কখনোই আপনি সেন্টেন্স তৈরি করতে পারবেন না। এই যে ইওর ক্লাস উইল বি টেকেন এট 10 PM, এর বাংলা অর্থ কি? আপনাদের ক্লাস রাত 10টায় নেওয়া হবে। কেন আমি এরকম লিখলাম উইল বি টেকেন? এখানে সাবজেক্ট কে? ক্লাস। ক্লাসের কি হাত পা আছে? ক্লাস কি নিজে নিজে শুরু হতে পারে? কেউ একজন ক্লাস নিলে ক্লাসটা হবে, বাট কে নিবে সেটা বলা নেই, সেটা মেনশন করা নেই। অর্থাৎ কাজটাকে মেনশন করা, কর্মটাকে, অবজেক্টকে শুরুতে নেওয়া, এটাই মূলত প্যাসিভের সেন্স। আগে বোঝেন যে প্যাসিভ জিনিসটা কি। আমি কয়েকটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিব, আপনারা ধরে নেওয়ার চেষ্টা করেন। আচ্ছা, তার আগে আমি একটা কথা বলি। এই যে আপনারা এই ধরনের কথা বলেন না যে আজকের ক্লাসটি কখন নেওয়া হবে বা কখন শুরু হবে, ইংলিশে করতে পারবেন? আমাদের আজকের ক্লাসটি কখন শুরু হবে, ভেবে দেখেন তো করতে পারেন কিনা। দেখেন এই সেন্টেন্সটা ইংলিশ এরকম: ওয়েন, আগে ডাব্লিউএইচ ওয়ার্ড, এরপর অক্সিলারি ভার্ব উইল, এরপর সাবজেক্ট আওয়ার ক্লাস, এরপর বিটা সাবজেক্টের পরে থাকবে, এরপর টেকেন, এরপর টুডে। ওয়েন উইল আওয়ার ক্লাস বি টেকেন টুডে, ওয়েন উইল আওয়ার ক্লাস বি টেকেন টুডে। এই যে আগে ডাব্লিউএইচ ওয়ার্ড, দেন অক্সিলারি ভার্ব, দেন সাবজেক্ট, দেন দেন মেইন ভার্ব। এই যে মানে অর্ডারটা আমি মেনটেন করলাম, এইটা ইনস্ট্যান্টলি কতজন বলতে পারে? বাট এই ধরনের কথা আমরা বাংলায় হর হামেশা বলি না, বিভিন্ন কনভারসেশনে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন সিচুয়েশনে। ওয়েন উইল আওয়ার ক্লাস বি টেকেন টুডে। সো এইটা কিন্তু প্যাসিভের প্র্যাকটিক্যাল ব্যবহার। এটা না শিখলে আপনি 50% ইংলিশ শিখতে পারবেন না, ইংলিশে কথা বলতে গেলে আটকে যাবেন। এই ধরনের সেন্টেন্স আমরা প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করি না বলেই অনেকেই মনে করে আমি তো টেন্স পারি, আমি তো গ্রামার বুঝি, তারপরেও কেন ইংলিশে কথা বলতে পারছি না, তারপরেও কেন ইংলিশে লিখতে পারছি না। বিশ্বাস করেন, এই প্যাসিভের প্র্যাকটিক্যাল জায়গাটা না জানার কারণে। এটাই হচ্ছে মেইন বিষয়। অনেকে বলবে আমি তো প্যাসিভও পারি, বাট ওইভাবে প্যাসিভ পারি, আই ইট রাইস, রাইস ইজ ইটেন বাই মি। কিন্তু এই যে জায়গাটা, আমি কি বলছি সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে, বাই মি, বাই হিম, বাই হার বলবে না। আরো কয়েকটা এক্সাম্পল দেই। মনে করেন আমি এখন আপনাদের ক্লাস নিচ্ছি, আমি আমার অফিসে বসে ক্লাস নিচ্ছি। আমার বাসায় বেডরুমটা পরিষ্কার করা দরকার। আমার বাসায় একটা কাজের মেয়ে আছে, তার নাম রহিমা। আমি বাসায় ফোন করলাম আমার আম্মুকে। আমি বাসায় কল করে বললাম যে আম্মু, রহিমা কি ঘরটা পরিষ্কার করেছে? আমার বেডরুমটা পরিষ্কার করা দরকার। তো আমি মাকে কল দিয়ে বলছি যে রহিমা কি ঘরটা পরিষ্কার করেছে? আমার তো বেডরুমটা পরিষ্কার করা দরকার ছিল। বলতে পারেন ইংলিশ কি হবে? দেখেন, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। করেছে, গিয়েছে, থেকেছে, খেয়েছে। হ্যাজ রহিমা ক্লিন দ্য রুম? বলেন তো কি বললাম? হ্যাজ রহিমা ক্লিন দ্য রুম। এ বাক্যটার বাংলা কি তাহলে? রহিমা কি ঘরটা পরিষ্কার করেছে? হ্যাজ রহিমা ক্লিন দ্য রুম। এবার আমার মা যদি ওই পাশ থেকে উত্তর দেয় যে হ্যাঁ, রহিমা ঘরটা পরিষ্কার করেছে, তাহলে অ্যান্সার কি হবে? যে রহিমা হ্যাজ ক্লিন দ্য রুম। কথাটা বোঝেন, একটু ধৈর্য ধরেন, অনেক কিছু শিখতে পারবেন আজকের এই ক্লাসটি থেকে। রহিমা হ্যাজ ক্লিন দ্য রুম, এটা কিন্তু প্যাসিভ না, অ্যাক্টিভ। একটা হচ্ছে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, আর একটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। কোন টেন্সে লিখছি? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। এখন দেখেন, আমি যে বাসায় কল করলাম আমার মাকে যে আমার ঘরটা পরিষ্কার করছে কিনা রহিমা, এটা জানার জন্য। এই রহিমা আর ঘর, আমার কথাটা বোঝেন, আগে প্যাসিভ জিনিসটা কি বোঝার চেষ্টা করেন। এই রহিমা আর ঘরের ভিতর গুরুত্বপূর্ণ কোনটা? আমি যে বাসায় আমার আম্মুকে কল দিলাম, আমি কিসের জন্য কল দিলাম? রহিমার খোঁজ নেওয়ার জন্য নাকি ঘরের খোঁজ নেওয়ার জন্য? এই রহিমা এবং ঘর, এই দুটো জিনিসের ভিতর আমার কাছে ইম্পর্টেন্ট কোনটা, রহিমা নাকি ঘর? আমি কেন কলটা দিলাম? আমার ঘরটা পরিষ্কার হলো কিনা সেইটা জানার জন্য। তাহলে এখানে রহিমাকে শুরুতে না রেখে আমি যদি ঘরটাকে শুরুতে রাখি, ঘরটাকে সাবজেক্টের স্থানে নিয়ে আসি, তখন ওইটা প্যাসিভ হয়ে যায়। তখন আর হ্যাজ ক্লিন হয় না, তখন স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যায়। ঘরকে শুরুতে আমি কখন আনবো? যখন ওই ঘরটাকে আমি প্রাধান্য দিব। আমার দরকার আমার ঘরটা পরিষ্কার হলো কিনা এইটা জানা। কে পরিষ্কার করলো বা না করলো এটা আমার জানার দরকার নেই। সেটা আমার কাজের মেয়েও করতে পারে, আমার ভাইও করতে পারে, বোনও করতে পারে, আমার মাও করতে পারে। একজন পরিষ্কার করলে হলো। আমার দরকার এইটা জানা যে আমার ঘর পরিষ্কার হলো কিনা। তাহলে আমি যদি আমার মাকে এইভাবে কথাটা বলি যে মা, আমার ঘরটা তো পরিষ্কার করা দরকার ছিল, বেডরুমটা কি পরিষ্কার করা হয়েছে, আমার রুমটা কি পরিষ্কার করা হয়েছে, এই ধরনের কথা আমরা বলি না? ভেবে দেখেন তো, আমরা বলি না রুমটা কি পরিষ্কার করা হয়েছে? এই কথাটার ইংলিশ কি হবে? দেখেন, এটার ইংলিশ এরকম: হ্যাজ হ্যাজ দ্য রুম বিন ক্লিনড? হ্যাজ দ্য রুম বিন ক্লিন? ওই পাশ থেকে আমার মা যদি উত্তর দেয় যে হ্যাঁ, রুমটা পরিষ্কার করা হয়েছে, দ্য রুম হ্যাজ বিন ক্লিন। দেখেন,
CLEANED। দেখেন, একটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভের স্ট্রাকচার হ্যাজ প্লাস ভি3, আর একটা হচ্ছে হ্যাজ বিন প্লাস ভি3। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বাট প্যাসিভের স্ট্রাকচার। কেন এটা হলো? সাবজেক্ট হচ্ছে দা রুম, সাবজেক্ট নিষ্ক্রিয়। রুমের হাত পা আছে, রুম নিজে নিজে পরিষ্কার হতে পারে, কেউ একজন পরিষ্কার করলে সেটা হবে, বাট কে করলো বা না করলো এখানে কর্তাকে প্রাধান্য দেওয়া হয় না, কাজটাকে প্রাধান্য দেওয়া হয়, অবজেক্টটাকে প্রাধান্য দেওয়া হয় এই প্যাসিভ রিলেটেড বাক্যে। অনেকে আছেন না, বাইরের বিভিন্ন কান্ট্রিতে থাকেন, মিডিল ইস্টের কান্ট্রিতে থাকেন, মনে করেন আপনি বিদেশে থাকেন, অনেক টাকা পয়সা ইনকাম করেন। এখন আপনি বাংলাদেশে একটা বাড়ি তৈরি করছেন, আপনার ইঞ্জিনিয়ার বা কন্ট্রাক্টরের সাথে আপনার যোগাযোগ আছে, আপনি কল দিলেন, অনেকে বলে না, কি ইঞ্জিনিয়ার সাহেব, আমার বাড়ির কাজ কি কমপ্লিট হয়েছে, দরজা জানলাগুলো কি লাগানো হয়েছে, ঘরে কি রং করা হয়েছে, এই ধরনের কথা আমরা বলি না? আমি কি এভাবে বলি রাজমিস্ত্রিরা কি কাজ করেছে? কারণ আমি তো জানি না কে কাজ করতেছে, কোন রাজমিস্ত্রি কাজ করতেছে, কার নাম কি। বা আমার তো রাজমিস্ত্রির উপর ফোকাস না, আমার ফোকাস আমার ঘরের উপর, আমার ঘরটায় রং করা হলো কিনা, আমার ঘরের দরজা জানলা লাগানো হলো কিনা। তাহলে আমার সাবজেক্ট এখানে কে আসবে? ঘর। ওই ঘরটাকে যদি সাবজেক্টে নেন, ওগুলো প্যাসিভ ভয়েস। আপনি একটা বাক্য ইংলিশে করতে পারবেন যে ঘরটা কি পরিষ্কার, ঘর দরজা জানলাগুলো কি লাগানো হয়েছে, আমার ঘরে কি রং করা হয়েছে? ভেবে দেখেন তো আপনি করতে পারেন কিনা। মনে করেন আপনি বাংলাদেশে আছেন, আপনি বাইরের একটা কান্ট্রিতে গেলেন, ইংল্যান্ডে গেলেন, লন্ডনে। এখন দেখেন, যে কোনো কিছুর উত্তর সহজে দেওয়া যায়। কেউ কিছু বললে আপনি ইংলিশে কথা বলতে না পারলেও ইশারা দিয়ে বা ইয়েস নো ভেরি গুড যে কোনো ওয়েতে একটা কিছু বলে একটা উত্তর করা যায়। বাট আপনার যখন কোনো কিছু প্রয়োজন হবে, কোনো কিছু দরকার হবে, আপনাকে প্রশ্ন করতে হবে। এখন মনে করেন আপনি লন্ডন শহরে গেলেন, আপনি মাছ কিনবেন, সুপার শপে না গিয়ে মাছের বাজার খুঁজতেছেন লন্ডন শহরে গিয়ে। ওই দেশের নেটিভস কাউকে জিজ্ঞাসা করলেন একটা বাজারে গিয়ে যে এক্সকিউজ মি, কুড ইউ প্লিজ টেল মি, আই নিড টু বাই সাম ফিশ, আমার কিছু মাছ কেনা দরকার, এরকম আপনি বলছেন যে আই নিড টু বাই সাম ফিশ, আমার কিছু মাছ কেনা দরকার, সো কুড ইউ প্লিজ টেল মি, এই বাজারে কোথায় মাছ বিক্রি হয়? কেউ বলতে পারেন এই বাক্যটার ইংলিশ কি? আমার দরকার কি? মাছ কেনা। আপনি ওই দেশের নেটিভস কাউকে জিজ্ঞাসা করছেন যে আমাকে কি একটু বলতে পারবেন এই বাজারে কোথায় মাছ বিক্রি হয়? আপনার দরকার কি? মাছ। মাছ কি নিজে নিজে বিক্রি হতে পারে? না, মাছের বিক্রেতারা মাছ বিক্রি করে। তো আপনার কি মাছের বিক্রেতাকে দরকার? আপনার দরকার মাছ। আপনি প্রাধান্য দিচ্ছেন কাকে? মাছকে। তাহলে এই কথাটা আপনি ইংলিশে বলেন তো, যে এই বাজারে কোথায় মাছ বিক্রি হয়, এই বাক্যটা ইংলিশে কি হবে? এই বাজারে কোথায় মাছ বিক্রি হয়, এক্সকিউজ মি, আই নিড টু বাই সাম ফিশ, সো কুড ইউ প্লিজ টেল মি, এই বাজারে কোথায় মাছ বিক্রি হয়। দেখেন, এটার ইংলিশ হচ্ছে এরকম, ওয়ার, কথাটা বোঝেন, ওয়ার আর, ওয়ার আর ফিশ বা ফিশেস, হ্যাঁ, ফিশের প্লুরাল ফর্ম ফিশই রাখা যায়, ওয়ার আর ফিশেস সোল্ড ইন দিস মার্কেট। এই যে আর প্লাস সোল্ড, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের, সরি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। অ্যাম ইজ আর প্লাস ভি3, সেলের পাস্ট পার্টিসিপল সোল, ওয়ার আর ফিশ সোল্ড ইন দিস মার্কেট, এই বাজারে কোথায় মাছ বিক্রি হয়। এই যে বাক্যটা লিখলাম, এখানে কোনো বাই মি, বাই হিম, বাই হার বসিয়েছি, এই বাক্যটা ইনস্ট্যান্টলি ইংলিশে বলতে পারবেন? পারি না আমরা। কেন? প্র্যাকটিক্যাল প্র্যাকটিস না থাকার কারণে। আরো একটু ভাবেন, মনে করেন যে কোনো একটা অনুষ্ঠানের জন্য আপনি ফুল কিনবেন, প্রত্যেকটা ডিভিশনাল সিটিতে ফুল বিক্রি হয় না? আপনি একটা বাজারে গিয়ে বলছেন, যে কোনো এক দোকানদারকে বলছেন যে আঙ্কেল, এই বাজারে কোথায় ফুল বিক্রি হয় জানেন, একটু বলতে পারবেন কোথায় ফুল পাওয়া যায়? ইংরেজিতে করে দেখান তো। আপনার সাবজেক্টকে ফুল, ওই ফুল সাবজেক্টে রেখে আপনি ইংলিশ সেন্টেন্স করতে পারবেন না। এগুলো প্যাসিভ ভয়েস, প্যাসিভের স্ট্রাকচার গুলো ডিফারেন্ট। এজন্য আমরা অনেকেই মনে করি যে আমি তো টেন্স পারি, আমি তো গ্রামার পারি, তারপরেও কেন ইংলিশে কথা বলতে পারছি না। মনে রাখবেন, এই প্যাসিভ ভয়েস অনেক বড় একটা ব্যারিয়ার, বাধা তৈরি করে আপনার ইংলিশে কথা বলার ক্ষেত্রে। আপনি নিজেও সেটা জানেন না যে প্যাসিভ ভয়েসের প্র্যাকটিক্যাল প্র্যাকটিসের অভাবে আমি ইংলিশে কথা বলতে পারি না বা ফ্রি হ্যান্ডে লিখতে পারি না। আপনি শহরে থাকেন, হঠাৎ ঈদের ছুটিতে আপনি গ্রামে গেলেন, গ্রামে গিয়ে দেখছেন আপনার গ্রামে বড় একটা মসজিদ তৈরি হয়েছে। আপনার বন্ধুর সাথে আপনি নামাজ পড়তে গেলেন, আপনার বন্ধুকে আপনি জিজ্ঞাসা করছেন বা বলছেন যে এই মসজিদটা কবে তৈরি করা হয়েছে, বাহ, ইটস আ ভেরি বিউটিফুল মস্ক, এটা তো খুব সুন্দর একটা মসজিদ আমাদের গ্রামে হয়েছে, তো মসজিদটা কবে তৈরি করা হয়েছে? আপনার বন্ধুকে আপনি জিজ্ঞাসা করলেন এই মসজিদটা কবে তৈরি করা হয়েছে। আপনার সাবজেক্ট কি? মসজিদ। মসজিদের কি হাত পা আছে? মসজিদ কি নিজে নিজে তৈরি হতে পারে? না। তাহলে এই কথাটা আপনি ইংলিশে কিভাবে বলতে পারেন? এই মসজিদটা কবে তৈরি করা হয়েছে একজন বলার চেষ্টা করে দেখেন, আপনি পারবেন না, কারণ এটা প্যাসিভ। দেখেন, এটার ইংলিশ এরকম,
ওয়ার হ্যাজ দ্য মস্ক বিন বিল্ট, বিন বিল্ট, এই কথাটা ইনস্ট্যান্টলি কে বলতে পারে বলেন? কতজনের এটা ঠোঁটস্থ থাকে, প্র্যাকটিসে রাখতে পারে? ওয়ার হ্যাজ দ্য মস্ক বিন বিল্ট, ওয়ার হ্যাজ দ্য মস্ক বিন বিল্ট, এটা হচ্ছে কবে তৈরি করা হয়েছে। আমি যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে বলি, মানে বাংলাটা যদি এরকম থাকে, এই মসজিদটা কবে তৈরি করা হয়েছিল, তখন এরকম হয়, ওয়ার ওয়াজ দ্য মস্ক, ওয়ার ওয়াজ দ্য মস্ক বিল্ট, বিউআইএলটি, ওয়ার ওয়াজ দ্য মস্ক বিল্ট, এরকম হয় বিইউআইএলটি, ওয়ার ওয়াজ দ্য মস্ক বিল্ট। তাহলে এই যে ওয়াজ প্লাস বিল, হ্যাজ বিন প্লাস বিল, কেন লিখতেছি? সাবজেক্ট কে? এই মসজিদ, মসজিদ সাবজেক্টে থাকার কারণে আমার এরকম লিখতে হচ্ছে। তো এই ধরনের কোশ্চেন কতজন ইনস্ট্যান্টলি করতে পারে? বাট বাংলায় কিন্তু এই ধরনের কথা আমরা হর হামেশা বলি, বলি না যে আমার ঘরটা কি পরিষ্কার করা হয়েছে, দরজা জানালাগুলো কি লাগানো হয়েছে, এই মসজিদটা কবে তৈরি করা হয়েছিল, এখানে ফুল পাওয়া যায় কোথায়, কোন জায়গায় মাছ বিক্রি হয়, হ্যাঁ আজকে ক্লাস কখন শুরু হবে স্যার, এই কথা আমরা বলি না? আজকে ক্লাস হয়েছে, আজকে এখন কি ক্লাস চলতেছে, কথা বলি না? আপনি কিভাবে বলবেন? এটা বলতে গেলে আপনাকে অবশ্যই অবশ্যই এই প্যাসিভ ভয়েসের প্র্যাকটিক্যাল ব্যবহার জানতে হবে। প্যাসিভ ভয়েসের প্র্যাকটিক্যাল ব্যবহার জানা ছাড়া এই ধরনের সেন্টেন্স গুলো একবার ইমাজিন করে দেখেন, আমি যে কথাগুলো বললাম কতটা প্র্যাকটিক্যাল এই এই এক্সাম্পল গুলো। এই ধরনের কথা আমরা বাংলায় বিভিন্ন কনভারসেশনে বলি কিনা, বাট ইংলিশে কি আমরা বলতে পারি? একবার ভেবে দেখেন তো। আমার কথা বুঝতে পারছেন আমি কি বলছি? আপনারা বোঝা যাচ্ছে কথাগুলো? জি স্যার। হ্যাঁ, যে প্যাসিভের গুরুত্ব কতটা আগে এটা বোঝেন, ব্যবহার আমরা পরে শিখবো, স্ট্রাকচার আমরা পরে শিখবো, আগে গুরুত্বটা বুঝি। হ্যাঁ, বোঝা যাচ্ছে? ইয়েস দেখেন স্যার। কতটা প্র্যাকটিক্যাল। এরপর দেখেন, আমি আরেকটু সামনের দিকে আসি, আমি আমার এবার ফাইলের ভিতর আসি। কোথায় দেখাচ্ছিলাম, জাস্ট ওয়েট আ মিনিট, একটু টাইম দেন। কই গেল সেটা, যেটা পড়াচ্ছিলাম আপনাদের, ভয়েস চেঞ্জ, এই যে। দেখেন, এবার আমি একটু বলি, আমাদের অ্যাক্টিভ আর প্যাসিভের স্ট্রাকচার গুলো আমাকে বুঝতে হবে। আমরা প্রত্যেকে টেন্স জানি, যারা টেন্স জানে তারা সহজে প্যাসিভটা বুঝতে পারবে। যেমন এটা একটু দেখেন, 2 মিনিট ধৈর্য ধরে আমি প্রতিটারই প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিব। দেখেন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, মানে ভি ওয়ান, যেমন আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। পাস্ট ইনডিফিনিট টেন্সে কি হয়? সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট, যেমন আই প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছিলাম। ফিউচার ইনডিফিনিট টেন্সে কি হয়? সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট, যেমন আই উইল প্লে ফুটবল, আমি ফুটবল খেলবো। মানে সাবজেক্ট সাবজেক্টের জায়গায় থাকে, অবজেক্ট অবজেক্টের জায়গায় থাকে। কথার পরিবর্তন, কালের পরিবর্তন বা সময়ের পরিবর্তনের জন্য পরিবর্তনটা কোথায় হয় বলেন তো? ভিতরে, ভার্বের ফর্মে। এই ইনডিফিনিট টেন্স গুলোর প্যাসিভের স্ট্রাকচার কেমন একটু দেখেন। সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস ভি3 প্লাস অবজেক্ট। এখন অ্যাম ইজ আর কোথায় বসে? কন্টিনিউয়াস টেন্স গুলোতে বসে। ভি3 কোথায় বসে? পারফেক্ট টেন্সে বসে, এরকম আমরা জানি তাই না? কিন্তু প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে ইনডিফিনিট টেন্সে অ্যাম ইজ আর আসবে, অজয়ের আসবে, উইল বি আসবে। আর মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল, আবারও বলছি ভি3 বা পাস্ট পার্টিসিপল মূলত কিন্তু পারফেক্ট টেন্স গুলোতে বসে অ্যাক্টিভে। প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট বা ফিউচার পারফেক্টে কোথায় বসে? হ্যাভ, হ্যাজ, হ্যাড, উইল হ্যাভ এর পরে বসে। কিন্তু প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে যে টেন্সই হোক না কেন, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, যে টেন্সই হোক না কেন, মেইন ভার্বটা অলওয়েজ ভি3 পাস্ট পার্টিসিপল হবে। আর পরিবর্তনটা হবে অক্সিলারি ভার্বে, মানে কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব গুলো ইনডিফিনিট টেন্সে চলে আসবে। সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভি3, মানে অ্যামিজার এর পর যদি ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে সেটা অ্যাক্টিভের কন্টিনিউয়াস টেন্স। বাট আমি যদি দেখি কোনো বাক্যে অ্যামিজার এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, সেটা প্যাসিভ ভয়েস। আমাকে মনে রাখতে হবে সেই বাক্যের সাবজেক্টটা ইনঅ্যাক্টিভ। সাবজেক্ট প্লাস অজয়ের প্লাস ভি3, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভি3, পাস্ট ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। যেমন ফুটবল ইজ প্লেড বাই মি, বাংলা অর্থ কি? ফুটবল খেলা হয় আমার দ্বারা। ফুটবল ওয়াজ প্লেড বাই মি, ফুটবল খেলা হয়েছিল আমার দ্বারা। ফুটবল উইল বি প্লেড বাই মি, ফুটবল খেলা হবে আমার দ্বারা। কেন ইজ প্লেড, ওয়াজ প্লেড বা উইল বি প্লেড লেখা? কারণ সাবজেক্টটা কি? ফুটবল। ফুটবলের কি হাত পা আছে? ফুটবল কি নিজে নিজে দৌড়াতে পারে? কেউ একজন বলে লাথি মারলে বলটা দৌড়ায়। মানে এর যদি আমি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল আপনাদের দেই, আর আচ্ছা এটা একটু পরে বলছি, তার আগে বাকি স্ট্রাকচার গুলো দেখেন।
আমাদের কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার আমরা জানি, যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াসে অ্যাম ইজ আর এর পর ভার্বের সাথে আইএনজি, পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ ওয়ার এর পর ভার্বের সাথে আইএনজি, ফিউচার কন্টিনিউয়াসে উইল বি এর পর ভার্বের সাথে আইএনজি। বাট প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে অ্যাম ইজ আর বিং প্লাস ভি থ্রি। দেখেন, ফুটবল ইজ বিং প্লেড, বাংলা অর্থ হচ্ছে ফুটবল খেলা হচ্ছে। পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ ওয়ার বিং প্লাস ভি থ্রি, ফুটবল ওয়াজ বিং প্লেড, ফুটবল খেলা হচ্ছিল। ফিউচার কন্টিনিউয়াসে উইল বি বিং প্লাস ভি থ্রি, ফুটবল উইল বি বিং প্লেড, ফুটবল খেলা হতে থাকবে। মানে ইনডিফিনিট টেন্স গুলোতে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার উইল বি প্লাস ভি থ্রি, কন্টিনিউয়াস এক্সট্রা একটা ওয়ার্ড যুক্ত হবে বিং, বিং। আর পারফেক্ট টেন্সে দেখেন, প্রেজেন্ট পারফেক্টের অ্যাক্টিভের স্ট্রাকচার হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভি থ্রি। এটার প্যাসিভ হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ বিন প্লাস ভি থ্রি, বিন, বি ডাবল এন, বিন। আই হ্যাভ প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছি, ফুটবল হ্যাজ বিন প্লেড, ফুটবল খেলা হয়েছে। এখন এই স্ট্রাকচার গুলো মূলত কেমন আরেকটা আছে, আমি একটু বলি, বোঝার চেষ্টা করেন। মডালের ব্যবহার আমরা গতকাল শিখেছি এবং আমি আপনাদের দেখিয়েছি মডাল ভার্বের পর মেইন ভার্বটা বেস ফর্মে থাকে। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড এর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। কিন্তু এই মডালের যখন প্যাসিভ হয় তখন এদের পর একটা বি প্লাস ভি থ্রি মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। যেমন আই ক্যান প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে পারি, ফুটবল ক্যান বি প্লেড, ফুটবল খেলা যেতে পারে, খেলা যেতে পারে। এখন বিষয়গুলো কেমন আমি আপনাদের বলি। আপনারা দেখছেন না, গ্রামের দিকে মনে করেন ওই মাইকিং করে বিভিন্ন অনুষ্ঠানের, বিভিন্ন খেলাধুলার, গ্রামের দিকে এগুলো বেশি হয়। মনে করেন আপনি, আপনার এলাকায় একটা ফুটবল খেলার আয়োজন করা হয়েছে, এখন ওই মাইকে ঘোষণা করে না, আপনারা শুনছেন না যারা গ্রাম অঞ্চলে থাকেন, যে সুখবর সুখবর সুখবর, এক বিরাট ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে আমাদের গ্রামে। ফুটবল খেলাটি অনুষ্ঠিত হবে আজ বিকাল 4 ঘটিকার সময়, উক্ত খেলায় আপনারা সকলেই আমন্ত্রিত। এই ধরনের কথা বলে না, দেখছেন না বিভিন্ন সময় মাইকে বিভিন্ন অনুষ্ঠান নিয়ে, ওয়াজ মাহফিল নিয়ে, খেলাধুলা নিয়ে বলে না? আপনি ইংলিশে করতে পারেন এই সেন্টেন্স গুলো। দেখেন আমি কি বলছি, সুখবর সুখবর সুখবর, আ গ্রেট নিউজ টু অল অফ ইউ, আ গ্রেট অ্যানাউন্সমেন্ট টু অল অফ ইউ। এবার বাংলাটা কি বললাম পরে, এক বিরাট ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে আমাদের গ্রামে। দেখেন ইংলিশটা কি, আ গ্রেট, দেখেন, আ গ্রেট ফুটবল ম্যাচ হ্যাজ বিন অ্যারেঞ্জড, ARRANGED, আ গ্রেট ফুটবল ম্যাচ হ্যাজ বিন অ্যারেঞ্জড, এক বিরাট ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। খেলাটি অনুষ্ঠিত হবে আজ বিকাল 4টায়। দেখেন, দ্য ফুটবল ম্যাচ উইল বি হেল্ড, অনুষ্ঠিত হবে ফিউচার টেন্স, অ্যাট 4 p.m, অ্যাট 4 p.m ইন দ্য আফটারনুন বলা যায়, আমি এখানে আর বললাম না। উক্ত খেলায় আপনারা সকলেই আমন্ত্রিত, বলে না এরকম? দেখেন, ইউ ইউ অল আর ইনভাইটেড, ইনভাইটেড টু দিস ম্যাচ। এই যে সেন্টেন্স গুলো লিখলাম, দেখেন একবার ভেবে দেখেন, প্রতিটা সেন্টেন্সই প্যাসিভ ভয়েসে। ইউ অল আর ইনভাইটেড টু দিস ম্যাচ, প্রত্যেকটা সেন্টেন্সই প্যাসিভ ভয়েসে। তাহলে আপনি যদি প্যাসিভের প্র্যাকটিক্যাল ব্যবহার না জানেন, কখনো এই ধরনের সেন্টেন্স গুলো করতে পারবেন না। আমরা ডে টু ডে লাইফে অনেক কথা প্যাসিভ মেনটেন করে বলে থাকি বাংলায়, বাট ইংলিশে প্র্যাকটিক্যালি না জানার কারণে কথা বলতে পারি না। আর প্যাসিভ আমরা বাইয়ের ব্যবহার দিয়ে করব না, আবারও বলছি ডিরেক্ট প্যাসিভের ব্যবহার শিখবো। যেমন মনে করেন আমি যদি বলি হি রাইটস আ লেটার, সে একটা চিঠি লেখে, রাইটস আ লেটার, সে একটা চিঠি লেখে। এই বাক্যটার প্যাসিভ করেন তো আপনি কিভাবে প্যাসিভ করবেন, যে আ লেটার, এটা সবাই করতে পারবে, আ লেটার ইজ রিটেন, আ লেটার ইজ রিটেন, WRITTEN, রিটেন বাই হিম, একটা চিঠি লেখা হয় তার দ্বারা। কিন্তু এইভাবে ট্রান্সফরমেটিভ ওয়েতে আমি করব না, আমি ডিরেক্ট প্যাসিভ করব। যেমন বিড়ালটিকে হত্যা করা হয়েছিল, এই বাক্যটা ইংলিশে কি হবে? এর একটা প্যাসিভ ভয়েস। আগে এইটা বোঝেন, আপনি বুঝবেন কি করে যে এটা প্যাসিভ ভয়েস? আমরা তো এইটাই বুঝি না। বাক্যগুলো দেখেন, পরীক্ষা সময় মতো শেষ হয়েছিল, গতকাল আমাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে, আগামীকাল রাজুকে লন্ডনে পাঠানো হবে। এখন এই যে বাক্যগুলো, আপনি কিভাবে বুঝবেন যে এই বাক্যগুলো প্যাসিভ ভয়েস? এখানে সাবজেক্ট কে? বিড়াল। মনে একটা প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করেন, মনে করেন আপনি একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হাঁটতে হাঁটতে দেখছেন একটা বিড়াল মরে পড়ে আছে, এবং বিড়ালটাকে দেখে মনে হচ্ছে কেউ একজন এটাকে লাঠি দিয়ে, বাড়ি দিয়ে মেরে ফেলছে। আমার কথাটা বোঝেন, যে লোকটা বিড়ালটাকে মারছে তাকে তো আর আপনি দেখেননি, মেরে সে চলে গেছে। তো একটা মরা বিড়াল, তাহলে সেটা ইনঅ্যাক্টিভ না? জাস্ট ওই বিড়ালটাকে দেখে বলছেন হায় রে, এই বিড়ালটাকে কে যেন মেরে ফেলছে।
মানে বিড়ালটাকে হত্যা করা হয়েছে। তাহলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস করা হয়েছিল। এটার স্ট্রাকচার কি? ওয়াজ ওয়্যার প্লাস ভি থ্রি। তাহলে সাবজেক্ট কি? দ্য ক্যাট। এবার ভার্ব কি? ওয়াজ। এবার ভি থ্রি কি? হত্যা করা। তাহলে কিল থেকে কিল, দ্য ক্যাট ওয়াজ কিল। এর মানে কি? বিড়ালটিকে হত্যা করা হয়েছিল। দ্য ক্যাট ওয়াজ কিল এর মানে কি? বিড়ালটিকে হত্যা করা হয়েছিল। আবার দেখেন, পরীক্ষা সময় মতো শেষ হয়েছিল। পরীক্ষা সময় মতো শেষ হয়েছিল। আমরা অনেকে বলি না, তোমার পরীক্ষা কবে শুরু হবে? তোমার এক্সাম কি শুরু হয়েছে? পরীক্ষা কি শেষ হয়েছে? তোমার কি রেজাল্ট পাবলিশ হয়েছে? এই ধরনের কথা আমরা বলি না। এখন দেখেন, পরীক্ষার কি হাত পা আছে? পরীক্ষা কি নিজে নিজে শুরু হতে পারে? পরীক্ষার বোর্ডে যারা থাকে, কন্ট্রোলে যারা থাকে, দায়িত্বে যারা থাকে, তারা এগুলো নেয়। তাহলে পরীক্ষা সময় মতো শেষ হয়েছিল, এটা প্যাসিভ ভয়েস। দ্য এক্সাম, সাবজেক্ট কি? দ্য এক্সাম ওয়াজ ফিনিশড, FINISHED। দ্য এক্সাম ওয়াজ ফিনিশড ইন টাইম। পরীক্ষা সময় মতো শেষ হয়েছিল। হ্যাঁ, গতকাল আমাদের রেজাল্ট প্রকাশিত হয়েছিল। গতকাল আমাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে। তাহলে আওয়ার রেজাল্ট ওয়াজ পাবলিশড ইয়েস্টারডে। আগামীকাল রাজুকে লন্ডনে পাঠানো হবে। দেখেন, এটা ফিউচার টেন্স। এখানে সাবজেক্ট কে? রাজু। দেখেন, রাজু কিন্তু কোনো কাজ করতেছে না। রাজুকে পাঠানো হবে, তার ভাই পাঠাবে, না হলে তার বাবা পাঠাবে, কেউ একজন তাকে পাঠাবে। কিন্তু রাজু কিছু করতেছে না, এটা এখানে ইনঅ্যাক্টিভ। এই জন্য এটা প্যাসিভ। কোন টেন্স? ফিউচার টেন্স। ফিউচার টেন্সের প্যাসিভের স্ট্রাকচার কি জানেন? শ্যাল বি বা উইল বি প্লাস ভি থ্রি। তাহলে দেখেন, ইংলিশটা এরকম: রাজু উইল বি সেন্ট। উইল বি প্লাস সেন্ট মানে পাঠানো, এর পাস্ট পার্টিসিপল SENT, সেন্ট। সো রাজু উইল বি সেন্ট টু লন্ডন টুমোরো। রাজু উইল বি সেন্ট টু লন্ডন টুমোরো। দেখছেন? একবার ভেবে দেখেন এই বাক্যগুলো কতটা প্র্যাকটিক্যাল। এই ধরনের বাক্য আমরা আমাদের বিভিন্ন রাইটিং এ লিখে থাকি, বিভিন্ন কনভারসেশনে লিখে থাকি, বাট ইনস্ট্যান্টলি কতজন এটা বলতে পারে, ইনস্ট্যান্টলি কতজন এটার ব্যবহার করতে পারে? আমাদেরকে বিষয়টি জানানো হয়েছে। এটা কোন টেন্স? হয়েছে, গিয়েছে, থেকেছে, পারফেক্ট টেন্স। কিন্তু এখানে সাবজেক্ট কে? আমাদের, মানে আমরা। আমরা কিন্তু কোনো কাজ করতেছি না। মনে করেন বাইরে থেকে কেউ একজন এসে কোনো একটা বিষয় আমাদের জানিয়েছে। হ্যাঁ, মানে কাজটা যার দ্বারা সম্পন্ন হয়েছে তাকে এখানে মেনশন করা নেই, কোন জিনিসটা হয়েছে এখানে সেইটা মেনশন করা। তাহলে আমাদেরকে জানানো হয়েছে। দেখেন, উই হ্যাভ বিন, উই হ্যাভ বিন ইনফর্মড অ্যাবাউট দিস ম্যাটার। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস। হ্যাভ বা হ্যাজ বিন প্লাস ভি থ্রি। কি বললাম বলেন তো? উই হ্যাভ বিন ইনফর্মড অ্যাবাউট দিস ম্যাটার। মনে করেন আমি জাস্ট এই বিনটা এখান থেকে উঠাই দিলাম, জাস্ট এই বিন আমার নেই। এই বাক্যটার বাংলা অর্থ কি জানেন? আমি যদি বলি উই হ্যাভ ইনফর্মড অ্যাবাউট দিস ম্যাটার, এর বাংলা অর্থ হচ্ছে আমরা বিষয়টি জানিয়েছি। উই হ্যাভ ইনফর্মড অ্যাবাউট দিস ম্যাটার, এর বাংলা অর্থ হচ্ছে আমরা বিষয়টি জানিয়েছি, মানে আমরা কাউকে কোন একটা বিষয় জানিয়েছি। এটা কিন্তু এখন অ্যাক্টিভ হয়ে গেছে। জাস্ট আমি বিন বসানো মাত্রই প্যাসিভ হয়ে গেছে। আমাদেরকে জানানো হয়েছে, অর্থাৎ উইটা কোনো কাজ করতেছে না। 16ই ডিসেম্বর বিজয় দিবস পালন করা হয়। অনেকে মনে করে কি প্রতিটা বাক্যের শুরুর ওয়ার্ডই সাবজেক্ট। বলুন তো কি বললাম? শুরুতে যে শব্দটা থাকে সেইটাই সাবজেক্ট। এই 16ই ডিসেম্বর শুরুতে দেয়, বাট এটা কিন্তু ভুল। এটা একটা টাইম। আমার সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে এই বিজয় দিবস, ভিক্টরি ডে। পালন করা হয়, অ্যাজ ইউজুয়াল একটা কাজ হয়, প্রতি বছর হয়। তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ। আমি যদি বলতাম আমরা 16ই ডিসেম্বর পালন করি, জাস্ট উই সেলিব্রেট 16 ডিসেম্বর, অথবা উই অবজার্ভ 16 ডিসেম্বর। কিন্তু 16ই ডিসেম্বর পালন করা হয়, মানে বিজয় দিবস পালন করা হয়। তাহলে সাবজেক্টটা হচ্ছে ভিক্টরি ডে। এবার ভার্বটা কি? ইজ প্লাস ভি থ্রি, ইজ অবজার্ভ। ভিক্টরি ডে ইজ অবজার্ভ, অর্থাৎ বিজয় দিবস পালন করা হয়। ভিক্টরি ডে ইজ অবজার্ভ কবে? 16ই ডিসেম্বর। ডে বা ডেট এটাকে অন প্রেপোজিশন বসে, অন 16 ডিসেম্বর। ডিসেম্বর। তাহলে দেখছেন, একবার ভেবে দেখেন যে এই বাক্যগুলো যেগুলো আমি একটু ট্রান্সলেট করছি, এটা কতটা প্র্যাকটিক্যাল। প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু প্যাসিভ ভয়েসের, বাট আমি বলছি সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে, বাই মি, বাই হিম, বাই হার। না, এগুলো সবই ডিরেক্ট প্যাসিভ। আপনারা যখন প্যাসিভের ব্যবহার শিখবেন, এরকম ডিরেক্ট ব্যবহার শিখবেন, তাহলেই আপনারা ল্যাঙ্গুয়েজটাকে প্রফেশনালি বা ভালোভাবে ডেভেলপ করতে পারবেন। এইভাবে না শিখলে কখনো এগুলোকে আপনারা স্পিকিং বা রাইটিং এ অ্যাপ্লাই করতে পারবেন না। আমি যাদেরকেই ল্যাঙ্গুয়েজটা শেখাই, প্র্যাকটিক্যাল ওয়েতে শেখানোর চেষ্টা করি। একদম অথেন্টিক বিষয়গুলো সম্পর্কে আমি কনসেপ্ট বা ধারণা দেই, বা দেখানোর বা শেখানোর চেষ্টা করি। কারণ এভাবে না শিখলে আপনি কি করে ডেভেলপ করবেন বলেন? শুধু ওই গতানুগতিক ধারায় রুলস বা স্ট্রাকচার দিয়ে ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করা যায় না। দেখেন এই যে বাক্যটা, আমাদের গ্রামে প্রতি বছর ফেব্রুয়ারি মাসে বই মেলা অনুষ্ঠিত হয়। কি বলছে?
আমাদের গ্রামে প্রতি বছর ফেব্রুয়ারি মাসে বইমেলা অনুষ্ঠিত হয়। এই কথাটা আপনি ইংলিশে কিভাবে বলবেন? আমরা বলতে পারি, অনেকে আমাদের গ্রামটাকে শুরুতে নিয়ে ফেলে, বাট এটা কিন্তু সাবজেক্ট না। প্লেস কখনো সাবজেক্ট হয় না। আমাদের গ্রাম, আওয়ার ভিলেজ, এটা একটা প্লেস, এটা একটা অ্যাডভার্ব। একটা বাক্যের সাবজেক্ট হয় নাউন বা প্রোনাউন। কি অনুষ্ঠিত হয়? বই মেলা। এই বাক্যের সাবজেক্ট কিন্তু বই মেলা। দেখেন এই যে বুক ফেয়ার। এবার অনুষ্ঠিত হয়, তাহলে হচ্ছে অ্যাজ ইউজুয়াল কোন একটা কাজ হয়, তাহলে এম ইজ আর প্লাস ভি3, ইজ হেল্ড, বুক ফেয়ার ইজ হেল্ড। এবার কোথায় হয়? ইন আওয়ার ভিলেজ। অর্থাৎ অনেকে আমাদের গ্রামটাকে শুরুতে নিয়ে ফেলে, যে আওয়ার ভিলেজ বুক ফেয়ার এরকম বলে, বাট না, এটা প্যাসিভের সেন্টেন্স। এখানে আমাদের গ্রাম একটা প্লেস, একটা জায়গা। জায়গা কখনো সাবজেক্টে বসে না, সাবজেক্টে থাকে নাউন অথবা প্রোনাউন। এখানে সাবজেক্ট হচ্ছে বুক ফেয়ার, দেন ভার্ব হচ্ছে ইজ হেল্ড, অর্থাৎ অনুষ্ঠিত হয় ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে, প্রতি বছর, তাহলে এভরি ইয়ার, ইন ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি মাসে। আমি আর লিখলাম না, সময় চলে যাবে। দেখেন এখানে আরো কিছু বাক্য আছে। আগামীকাল তার জন্মদিন পালন করা হবে। আমাকে খেতে দেওয়া হয়নি। বর্তমানে সব জায়গায় তথ্য প্রযুক্তির ব্যবহার হচ্ছে। করোনা ভাইরাসের সংক্রমণ দিনে দিনে কমে যাচ্ছে। প্রতিদিন 100 লোক করোনায় আক্রান্ত হচ্ছে। এই যে কথাগুলো কতটা প্র্যাকটিক্যাল, একবার আপনি ইমাজিন করে দেখেন। আর একবার আপনি ভেবে দেখেন, এভাবে কখনো প্যাসিভ শিখছেন কিনা। অর্থাৎ প্যাসিভের প্র্যাকটিক্যাল ব্যবহার না জানার কারণে, প্র্যাকটিক্যালি প্যাসিভ ভয়েসকে ব্যবহার করতে না পারার কারণে আমরা ইংলিশে কথা বলতে পারি না বা ফ্রি হ্যান্ডে লিখতে পারি না। কিন্তু এই বিষয়টা আমরা নিজেরাও জানি না, যে প্যাসিভের দুর্বলতার কারণে আমরা ইংলিশে দুর্বল। কারণ আমরা তো মনে করি আই ইট রাইস, আই প্লে ফুটবল, হি ড্রাইভস এ কার, হি ডাজেন্ট ড্রাইভ আ কার, ডাজ হি ড্রাইভ আ কার, ডাজেন্ট হি ড্রাইভ আ কার। এইভাবে আমরা ইংরেজি প্র্যাকটিস করে যাই। বাহ, কত সুন্দর স্পোকেন ইংলিশ শিখছি, স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করছি। বা আমি তো প্যাসিভ জানি, ওই যে আই ইট রাইস, রাইস ইজ ইটেন বাই মি। এই প্যাসিভ জানলে হবে না, প্র্যাকটিক্যাল জায়গাটা সম্পর্কে কনসেপ্ট নিতে হবে। যেমন আমি যদি আরেকটু আসি, দেখেন আমি একটা রাইটিং এর পার্ট দেখাচ্ছি। এটা হচ্ছে আমার পেইড কোর্সের 10টা মাস্টার্স ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাসের একটা ক্লাস, যেটা এই প্যাসিভের সাথে রিলেটেড। এজন্য আমি এই ক্লাসে দেখাচ্ছি। প্রত্যেকে এবার একটু প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করবেন, নেওয়ার চেষ্টা করবেন। এখান থেকে কিন্তু আমাদের মেইন পার্টটা শুরু হচ্ছে। ভালোভাবে বোঝেন আমি কি বলছি। দেখেন এখানে কি লেখা, আমি এতক্ষণ যে কথাগুলো বলছি সেগুলোই গোছানো পদ্ধতিতে এখানে বলা আছে। বলছে ফ্রি হ্যান্ড রাইটিং এ প্যাসিভ সেন্টেন্সের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ যে কোনো রিপোর্ট তৈরি, বই, সংবাদপত্র বা রিটেন ইংলিশের অধিকাংশই প্যাসিভ সেন্টেন্স দ্বারা হয়ে থাকে। যদিও প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে অনেকে বাইয়ের ব্যবহারকে প্রাধান্য দিয়ে থাকে। দেখেন কথাটা কি বলছে, যদিও প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে অনেকে বাইয়ের ব্যবহারকে প্রাধান্য দিয়ে থাকে, কিন্তু বাস্তবে বিশেষ করে ফ্রি হ্যান্ড রাইটিং এ বাই ছাড়া প্যাসিভ সেন্টেন্সের ব্যবহার তুলনামূলক বেশি। যে সেন্টেন্সের সাবজেক্ট অনুপস্থিত সেক্ষেত্রে বাইয়ের ব্যবহার হয় না। যেমন রিপোর্টটি যথাসময়ে তৈরি হয়েছে, এই বাক্যটা ইংলিশে কি হবে? দ্য রিপোর্ট হ্যাজ বিন প্রিপেয়ার্ড অন টাইম। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাভ অথবা হ্যাজ বিন প্লাস ভি3। এবার দেখেন কয়েকটা প্র্যাকটিক্যাল সেন্টেন্স। এই যে এই ধরনের সেন্টেন্স আমরা খবরের কাগজে দেখে থাকি, নিউজ পেপারে থাকে। স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হচ্ছিল। কিভাবে আপনি এটিকে ইংলিশে ট্রান্সলেট করবেন? এই ধরনের সেন্টেন্স ট্রান্সলেট করতে গেলে আমরা ভয় পাই, ঘাবড়ে যাই, ভাবি কোনটার পর কোনটা বসাবো, সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, কিভাবে একটার পর একটা ওয়ার্ড কারেক্ট ভাবে মেইনটেইন করব। বাট এগুলো ট্রান্সলেট করার জন্য আমি খুব সহজ কিছু টেকনিক শিখিয়ে দিচ্ছি। আর মনে রাখবেন, এই ধরনের সেন্টেন্স গুলো যখন আপনি ট্রান্সলেট করতে সক্ষম হবেন, তখন আপনি নিজের ভিতরে কনফিডেন্ট পাবেন যে না, আমি ইংলিশ পারছি, ইংলিশে কথা বলতে পারছি, ইংলিশে ফ্রি হ্যান্ডে লিখতে পারছি, ট্রান্সলেশন ভালো বুঝতেছি। এগুলো আপনাকে শিখতেই হবে। ওই আই ইট রাইস, আই ডু নট ইট রাইস, ডু আই ইট রাইস, এই শুধু এই প্র্যাকটিস করলে কখনো ভাষা শেখা যায় না। প্রফেশনাল হতে গেলে এই জায়গাগুলোতে অ্যাডভান্স লেভেলে আপনাকে আসতে হবে। কি বলছে তাহলে? স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হচ্ছিল। দেখেন কয়েকটা বিষয় মনে রাখবেন। এই প্যাসিভ রিলেটেড বাক্য ট্রান্সলেট করার জন্য প্রথমে যে জায়গাটার উপর ফোকাস করতে হবে, ভার্ব। যারা আমার বিগত ক্লাসগুলো করেছেন, ইভেন যারা আমার পার্টস অফ স্পিচের ক্লাসটা করেছেন স্পেসিফিকলি, আমি একটা কথা বলছিলাম, 8 প্রকার পার্টস অফ স্পিচের ভিতর সব থেকে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ পার্টস অফ স্পিচ হচ্ছে ভার্ব। ইংলিশ সেন্টেন্সে ভার্ব কোথায় বসে? সাবজেক্টের পরে। প্রত্যেকটা ইংলিশ সেন্টেন্সে সাবজেক্টের পরে ভার্ব বসে। ওই ভার্বটা কোন রূপে বসতেছে, ভার্বটা কোন ফর্মে বসতেছে, ওইটা দেখে আমরা টেন্স আইডেন্টিফাই করতে পারি, যেটা কোন টেন্সের বাক্য। আর টেন্স আইডেন্টিফাই করতে পারলে একটা সেন্টেন্সের অ্যাকচুয়াল অর্থটা কি সেটা বোঝা যায়। ইংলিশ বাক্যে ভার্ব সাবজেক্টের পরে থাকে,
কিন্তু বাংলা বাক্যে যে বাংলাই হোক প্যাসিভ বা অ্যাক্টিভ অলওয়েজ ভার্ব লাস্টে থাকে। প্রতিটা বাংলা সেন্টেন্সে ভার্ব লাস্টে থাকে। আপনি যখন বাংলা থেকে ইংলিশে সেন্টেন্স ট্রান্সলেট করবেন সবার আগে ভার্বের কাছে আসবেন এবং ওই ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করবেন, হোয়াট এবং হুম, তাহলে অবজেক্ট পাওয়া যায়। আর এই অবজেক্টটাই মূলত প্যাসিভ রিলেটেড বাক্যের সাবজেক্ট। ইংলিশ ল্যাঙ্গুয়েজে অবজেক্ট মূলত দুই প্রকার, একটা হচ্ছে ডাইরেক্ট বা বস্তুবাচক, একটা ইনডাইরেক্ট বা ব্যক্তিবাচক। ভার্বকে ওয়ার্ড দ্বারা প্রশ্ন করলে ডাইরেক্ট অবজেক্ট পাওয়া যায়, কাকে? ভার্বকে। যেমন ভার্ব কোনটা? দেওয়া হচ্ছিল। কি দেওয়া হচ্ছিল? গার্ড অফ অনার, এটা একটা অবজেক্ট। কাকে দেওয়া হচ্ছিল? হুম। হুম এটা ব্যক্তিবাচক অবজেক্ট, প্রধানমন্ত্রীকে। কোন বাক্যে একটা অবজেক্টও থাকতে পারে, আবার কোন বাক্যে দুটো অবজেক্টও থাকে একসাথে। যদি দুটো থাকে মনে রাখবেন বস্তুর থেকে ব্যক্তিকে প্রাধান্য দিতে হয় বেশি, বস্তুর থেকে ব্যক্তিকে প্রাধান্য দিতে হয় বেশি, তাহলে বাক্যটা অ্যাপ্রোপ্রিয়েট হয়। তাহলে এই বাক্যের সাবজেক্ট কোনটা জানেন? প্রধানমন্ত্রী, দ্য প্রাইম মিনিস্টার, দ্য প্রাইম মিনিস্টার, এটা হচ্ছে সাবজেক্ট। এবার ভার্ব বসাবো। বাংলায় ভার্ব লাস্টে থাকে, ইংলিশে ভার্ব কোথায় থাকে? সাবজেক্টের পরে। সাবজেক্ট কি এখানে তাহলে? দ্য প্রাইম মিনিস্টার। এবার ভার্ব আমি কিভাবে বসাবো? ভার্ব বসাতে গেলে আগে আপনাকে টেন্স আইডেন্টিফাই করতে হবে। আই রিপিট ইট, বোঝার চেষ্টা করেন। ভার্ব ইউজ করতে গেলে, ভার্ব বসাতে গেলে আগে আপনাকে টেন্স আইডেন্টিফাই করতে হবে। যেমন এই দেওয়া হচ্ছিল কথাটা কোন টেন্সে লেখা আছে বলতে পারেন? এটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স। হচ্ছে থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা হচ্ছিল পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস এর প্যাসিভের স্ট্রাকচার কি? ওয়াজ এর বিং প্লাস ভি3। অর্থাৎ এটা এরকম, দ্য প্রাইম মিনিস্টার ওয়াজ বিং গিভেন। তাহলে এতটুকুর বাংলা অর্থ কি? প্রধানমন্ত্রীকে দেওয়া হচ্ছিল। এই হচ্ছে মেইন পার্ট বাক্যের, সাবজেক্ট এবং ভার্ব। মনে রাখবেন এই জায়গাটা যদি কেউ ঠিক রাখতে পারে, সাবজেক্ট যদি সঠিকভাবে বসাতে পারে এবং বাংলা ভার্বটা দেখে ইংলিশের সঠিক ভার্বের ফর্মটাই যে ওয়াজ বিং প্লাস গিভ থেকে গিভেন ভি3, এতটুকু যদি কেউ কারেক্ট ওয়েতে বসাতে পারে, এর পরের অংশে যদি কোনো ভুলও হয় সেটা মেজর কোনো মিস্টেক হয় না। বাট এই সাবজেক্ট এবং ভার্বের জায়গায় যদি ভুল হয় সম্পূর্ণ সেন্টেন্সটাই ভুল হয়ে যায়। আর এই সাবজেক্ট আর ভার্ব বসানোর পর কিভাবে বাক্য কমপ্লিট করবেন? মনে রাখবেন বাংলা বাক্যের লাস্ট থেকে করতে করতে ফার্স্টের দিকে আসবেন। বলেন তো কি বললাম? বাংলা বাক্যের লাস্টের দিক থেকে ট্রান্সলেট করতে করতে ফার্স্টের দিকে আসবেন ফ্রেজ ধরে। ফ্রেজ ধরে মানে বাংলায় পার্টস অফ স্পিচ ধরা শিখতে হয়। যাই হোক, এখানে তাহলে কি হবে? দ্য প্রাইম মিনিস্টার ওয়াজ বিং গিভেন। এবার লাস্টের থেকে ফার্স্টের দিকে আসেন, আগে গার্ড অফ অনার, এরপর উপলক্ষে, এরপর স্বাধীনতা দিবস, এইভাবে আপনি বসান। তো দ্য প্রাইম মিনিস্টার ওয়াজ বিং গিভেন গার্ড অফ অনার। এবার এবার কি? উপলক্ষে। কি উপলক্ষে? স্বাধীনতা দিবস। তাহলে অন দা অকেশন অফ ইন্ডিপেন্ডেন্ট ডে। এই হচ্ছে ট্রান্সলেশন। তাহলে আগে সাবজেক্ট বসাবো। সাবজেক্ট কিভাবে পাবো? ভার্বকে প্রশ্ন করব কি বা কাকে দিয়ে। ভার্ব কোথায় পাবো? প্রত্যেকটা বাংলা বাক্যের ভার্ব লাস্টে থাকে। তাহলে সাবজেক্ট পাওয়ার পর ইংলিশে ভার্ব বসাবো। বাংলায় ভার্ব লাস্টে থাকে, ইংলিশে সাবজেক্টের পরে বসাবো। সাবজেক্টের পর যখন বসাবো তখন বাংলা ভার্ব থেকে টেন্সটা আইডেন্টিফাই করে বসাতে হবে, ভার্বের সঠিক ফর্মটা বসাতে হবে, তাহলে সম্পূর্ণ সেন্টেন্স কারেক্ট হবে। এরপর কি করব? বাংলা বাক্যের লাস্ট থেকে করতে করতে ফার্স্টের দিকে আসবো। এইটাই হচ্ছে এই কঠিন সেন্টেন্স নিউজ পেপার রিলেটেড সেন্টেন্স গুলো ট্রান্সলেশনের নিয়ম। দ্য প্রাইম মিনিস্টার ওয়াজ বিং গিভেন গার্ড অফ অনার অন দ্য অকেশন অফ ইন্ডিপেন্ডেন্ট ডে। আমরা যদি আরো কয়েকটা সেন্টেন্স দেখি, দেখেন দুর্নীতি বন্ধে বাংলাদেশে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। খুবই প্র্যাকটিক্যাল সেন্টেন্স। কিভাবে ট্রান্সলেট করবেন? ভার্ব কি? নেওয়া হচ্ছে না, এটাকে প্রশ্ন করেন কি নেওয়া হচ্ছে না বা কাকে নেওয়া হচ্ছে না? বাংলাদেশ, দুর্নীতি, না কোনটা? পদক্ষেপ। অর্থাৎ একসাথে তিনটা ওয়ার্ড হবে, গ্রুপ অফ ওয়ার্ডস, ফ্রেজ বলা হয় যেটাকে। কোনো কার্যকর পদক্ষেপ, এটা এইভাবে বলা যায়, নো ইফেক্টিভ স্টেপস। কোনো কার্যকর পদক্ষেপ, নো ইফেক্টিভ স্টেপস। এবার নেওয়া হচ্ছে না, এটা কোন টেন্স? এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, হচ্ছে, যাচ্ছে, খাচ্ছে, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস এর একটা নেগেটিভ সেন্টেন্স। বাংলায় ভার্ব লাস্টে থাকে, ইংলিশে ভার্ব কোথায় থাকে? সাবজেক্টের পরে। তাহলে এখানে সাবজেক্টটা প্লুরাল, স্টেপস, কারণ পদক্ষেপ অনেকগুলো হতে পারে। তাহলে নো ইফেক্টিভ স্টেপস আর বিং টেক মানে নেওয়া, এর পাস্ট পার্টিসিপল টেকেন। মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর প্যাসিভের স্ট্রাকচার কি? অ্যাম, ইজ, আর, বিং প্লাস ভি3। বোঝেন
অ্যাক্টিভ আর প্যাসিভের স্ট্রাকচার বোঝেন? এই যে ওয়াজ বিং গিভেন মানে কি, দেওয়া হচ্ছিল, মানে এখানে সাবজেক্টটা কিন্তু নিষ্ক্রিয়। এটা কেন প্যাসিভ? এই সাবজেক্টটা ইনঅ্যাক্টিভ, সাবজেক্ট কোনো কাজ করতেছে না। প্রধানমন্ত্রী জাস্ট পুতুলের মতো, মূর্তির মতো দাঁড়ায় আছে, তাকে গার্ড অফ অনার দেওয়া হচ্ছিল। পুলিশে বা সেনাবাহিনীতে কেউ কোনো একটা টিম তাকে গার্ড অফ অনার দিচ্ছিল, সে কিছু করতেছিল না। এই জন্যই কিন্তু এটা প্যাসিভ, এই জন্যই কিন্তু ওয়াজ বিং প্লাস গিভেন হয়েছে। আমি যদি পাস্ট ইনডিফিনিট পাস্ট কন্টিনিউয়াসের অ্যাক্টিভের স্ট্রাকচার ব্যবহার করতাম, অ্যাক্টিভ কি জানেন? যেমন আমি যদি বলতাম দ্য প্রাইম মিনিস্টার ওয়াজ গিভিং গার্ড অফ অনার অন দ্য অকেশন অফ ইন্ডিপেন্ডেন্স ডে, এর বাংলা অর্থ কি হতো জানেন? যে প্রধানমন্ত্রী গার্ড অফ অনার দিচ্ছিল স্বাধীনতা দিবস উপলক্ষে, তখন এই সাবজেক্ট অ্যাক্টিভ হয়ে যায়, মানে প্রধানমন্ত্রী নিজে এরকম স্যালুট দিচ্ছে, গার্ড অফ অনার দিচ্ছে। কিন্তু বাংলাটা তো এরকম না, বাংলাটা হচ্ছে প্রধানমন্ত্রীকে দেওয়া হচ্ছিল, অর্থাৎ যাদের দ্বারা কাজটা হচ্ছে, কাজটা যে করছে সেটাকে এখানে মেনশন করা নেই, যে কাজটা হচ্ছে সেটা মেনশন করা। এই জন্য কিন্তু আমার এখানে ওয়াজ গিভিং না, ওয়াজ বিং গিভেন। আমি জানি না এর থেকে আর ভালোভাবে বোঝানো যায় কিনা, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে বোঝাই আমার প্রত্যেকটা স্টুডেন্টকে শেখানোর জন্য। যদি পারেন নেওয়ার চেষ্টা করবেন। এতটা প্র্যাকটিক্যাল ক্লাস আপনি 10,000 15,000 টাকা দিয়ে একটা বিসিএস এর কোচিং করতে যান, আপনাকে করাবে না, এত ডিটেলসে কেউ বলবে না। বুঝতে পারছেন? আইএলস এর একটা কোর্স করেন, ইংলিশের একটা কোর্স করেন, আপনি ফ্রি ক্লাসগুলো করে যান, আপনার মনে থাকবে আমার কথা। সবাই তো আর পেইড কোর্সে আসবে না, মনে থাকবে এইভাবে কেউ একদিন ইংলিশ শিখাইছিল। দেখেন, দুর্নীতি বন্ধে বাংলাদেশে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। নো ইফেক্টিভ স্টেপস আর বিং টেকেন, এই হচ্ছে সাবজেক্ট আর ভার্ব। এবার বাকি আছে কি কি? দুর্নীতি বন্ধে বাংলাদেশ, এই তিনটা ওয়ার্ড আমি বসাবো, এটা লাস্টের থেকে ফার্স্টের দিকে আসবো। আগে বাংলাদেশ, তারপর বন্ধ, তারপর দুর্নীতি। তাহলে বাংলাদেশে প্লেসের আগে অ্যাট অথবা ইন প্রেপোজিশন বসে, তুলনামূলক বড় জায়গার আগে ইন বসাবেন। তাহলে ইন বাংলাদেশ, তাহলে কি লিখলাম? নো ইফেক্টিভ স্টেপস আর বিং টেকেন ইন বাংলাদেশ, মানে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না বাংলাদেশে। এবার কি উপলক্ষে? বন্ধে। দেখেন ওই যে একটা এ কার আছে না, ইনফিনিটিভের ব্যবহার করতে হয়। স্টপ মানে বন্ধ, ক্লোজ মানে বন্ধ, বা টু প্লাস বিয়ন, টু স্টপ, টু স্টপ, বন্ধে, বন্ধ করতে কি দুর্নীতি। খুব সুন্দরভাবে ট্রান্সলেট করা যায়। নো ইফেক্টিভ স্টেপস আর বিং টেকেন ইন বাংলাদেশ টু স্টপ করাপশন। এই যে শুরুতে নো দিয়েছি, এই জন্যই বাক্যটা অলরেডি নেগেটিভ হয়ে গেছে। আমি যদি নো না দিয়ে এনি দিতাম, তাহলে ওই আর এর সাথে আমাকে নট বসাতে হতো, যে এনি ইফেক্টিভ স্টেপস আর নট বিং টেকেন ইন বাংলাদেশ টু স্টপ করাপশন। বাট যেহেতু শুরুতে নো দিয়েছি, এই জন্য আর এর সাথে নট দেইনি, বাক্যটা অটোমেটিক্যালি নেগেটিভ হয়ে যায় শুরুতে এইভাবে নো দিলে। ঠিক আছে, এটা কিন্তু নেগেটিভ সেন্টেন্স। এবার দেখেন, গার্মেন্টস এর পণ্যগুলো নিয়মিত বিদেশে রপ্তানি হতে থাকবে। কিভাবে এই বাক্যটা আমরা ট্রান্সলেট করব? আগে ভার্বের কাছে আসবো। ভার্ব কোনটা? রপ্তানি হতে থাকবে, এটা কোন টেন্স? এটা কোন টেন্স? এটা কিন্তু ফিউচার, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, হতে থাকবে বা চলতে থাকবে এরকম বোঝায়। তাহলে রপ্তানি হতে থাকবে, তাহলে আমার সাবজেক্টটা কি? গার্মেন্টস এর পণ্য। সাবজেক্টটা কি? গার্মেন্টস এর পণ্য। তাহলে দ্য গুডস অফ গার্মেন্টস কি হবে? দ্য গুডস অফ গার্মেন্টস। এবার ভার্ব কি? গুডস বা প্রোডাক্টস, গুডস মানে কিন্তু পণ্য, ভার্ব কি? হতে থাকবে। তাহলে ফিউচার কন্টিনিউয়াস এর প্যাসিভের স্ট্রাকচার কি? মানে জাস্ট এই ভার্বের ফর্মটা যারা বুঝতে পারবে তারা সেন্টেন্স তৈরি করতে পারবে। বাংলায় ভার্ব কোথায় থাকে? লাস্টে। ইংলিশে কোথায়? সাবজেক্টের পরে। দ্য গুডস অফ গার্মেন্টস, একবার শিখে যান, আপনি ভুলবেন না, এগুলো শিখতে হয়। আপনি যদি এক্সপার্ট হতে চান, প্রফেশনাল হতে চান, এই ল্যাঙ্গুয়েজটাকে যদি নিজের অ্যাসেট বা সম্পদ হিসাবে নিতে চান, নেক্সট জেনারেশনকে শেখাতে চান, আপনাকে এই জায়গায় আসতে হবে। ওই ছোট ছোট রুলস বা স্ট্রাকচার প্র্যাকটিস করে ভাষা শেখা যায় না। এটা প্লাস এটা প্লাস এটা এরকম হয়, বা বাসে এই ইংলিশ বলতে হয়, ট্রেনে এই ইংলিশ বলতে হয়, বা প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স এইভাবে হয় না। এই জায়গাতে আসতেই হবে যদি আপনি প্রফেশনাল হতে চান। দ্য গুডস অফ গার্মেন্টস উইল, উইল বি, বিং, এক্সপোর্ট মানে রপ্তানি, এক্সপোর্টেড, এক্সপোর্টেড। এরপর দুটো শব্দ বাকি আছে, ভার্বের জায়গাটা কি? উইল বি বিং প্লাস ভি থ্রি। যেহেতু ফিউচার কন্টিনিউয়াস টেন্স, বিদেশে, ইন, অ্যাব্রোড, নিয়মিত, রেগুলারলি, লাস্টের থেকে ফার্স্টের দিকে আসবো, এ বি আর ও এটি, অ্যাব্রোড, রেগুলারলি, রেগুলারলি। তাহলে টোটাল সেন্টেন্সটা আমি কি লিখলাম? দ্য গুডস অফ গার্মেন্টস উইল বি বিং এক্সপোর্টেড ইন অ্যাব্রোড রেগুলারলি। গার্মেন্টস এর পণ্যগুলো নিয়মিত বিদেশে রপ্তানি হতে থাকবে। দ্য গুডস অফ গার্মেন্টস উইল বি বিং এক্সপোর্টেড ইন অ্যাব্রোড রেগুলারলি। সো এইভাবে কিন্তু আপনারা যে কোনো সেন্টেন্সকে সহজে ট্রান্সলেট করতে পারবেন। আমার কথাগুলো কি আপনারা বুঝতে পারছেন? আপনারা কি নিতে পারছেন? একটু বলেন তো, আমাকে একটু জানান তো।
আমি কি বোঝাতে পারছি? একটু কঠিন মনে হলেও আপনারা বুঝতেছেন এটা কতটা প্র্যাকটিক্যাল, বা এটা যদি আপনি সত্যিকার অর্থে ইংলিশ শিখতে চান আপনাকে এই জায়গায় আসতে হবে। এটা কি মনে হয় যে এগুলো না শিখলে আমার ইংরেজি শেখার সম্পূর্ণ হবে না, অপূর্ণতা থেকে যাবে? এটা কি মনে হয়? জি স্যার, বুঝতে ইয়েস, পারছি। এটা 100% শিখতে হবে, হ্যাঁ। এটা কতটা প্র্যাকটিক্যাল, কতটা ইম্পর্টেন্ট একবার ভেবে দেখেন। এবং আমরা কি এইভাবে প্র্যাকটিস করি? প্যাসিভ ভয়েস করি না কিন্তু। তো না স্যার। মেইন বিষয়টা হচ্ছে কি, আমরা নিজেরাও জানি না যে আমি প্যাসিভ পারি না বলে ইংলিশে কথা বলতে পারি না। অনেকে বলে কি যে স্যার আমি তো পারি, আমি তো টেন্স বুঝি, আমি তো গ্রামার বুঝি, আমি ভোকাবুলারি জানি, তারপরেও প্র্যাকটিক্যালি কথা বলার সময় আমার ভোকাবুলারি ব্রেনে আসে না, আমি কথা বলতে পারি না। আপনি কেন কথা বলতে পারেন না? আপনার কথা বলতে না পারার প্রধান কারণ বা মেইন রিজন হচ্ছে, প্রধান কারণ বা মেইন রিজন হচ্ছে, এবং এখানে আমি এতটুকু অ্যাসিওর করতে পারি প্রায় 50% প্রবলেম তৈরি হয় এই প্যাসিভ ভয়েসের প্র্যাকটিক্যাল ব্যবহার করতে না পারার কারণে, প্যাসিভ ভয়েস সম্পর্কে প্র্যাকটিক্যাল প্র্যাকটিস না থাকার কারণে। কিন্তু মনে করেন আপনি একটা কোর্স করলেন ইংলিশের, প্রত্যেক টিচার এই প্যাসিভ ভয়েসের ক্লাস করাবে, এমন কেউ নেই যে করাবে না, কারণ প্রত্যেকেই জানে প্যাসিভ একটা গুরুত্বপূর্ণ টপিক। কিন্তু কিভাবে করায়? ওই ট্রান্সফরমেটিভ ওয়েতে, যে আই ইট রাইস, রাইস ইজ ইটেন বাই মি। এই ট্রান্সফরমেটিভ ওয়েতে শিখে কখনো ভাষার ডেভেলপমেন্ট আসে না। এটা শিখতে গেলে প্র্যাকটিক্যালি শিখতে হবে। যেমন এই যে একটা বাক্য, দেখেন অনেক বড় একটা সেন্টেন্স, যেমন এখানে লেখা আছে বিশিষ্ট আইটি প্রফেশনাল তারিক মাহমুদকে 2019-20 সালের জন্য বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি নির্বাচিত করা হয়েছে। এই যে বাক্যটা আপনারা দেখছেন, এই ধরনের বাক্য দেখলেই গায়ে জ্বর চলে আসে। মনে হয় কিভাবে করব, কোনটার পর কোনটা করব, সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, অবজেক্ট কোনটা, কিভাবে সাজাবো। বাট আমি যে ওয়েটা বললাম, আমি যে রুলসটা আপনাদেরকে দেখালাম, যে কৌশলটা আমি দেখালাম, খুব সহজে কিন্তু করতে পারবেন। সবার আগে কি করব? ভার্বের কাছে আসবো। বাংলা বাক্যে ভার্ব কোথায় থাকে? লাস্টে থাকে। তাহলে এখানে ভার্ব কোনটা? এই নির্বাচিত করা হয়েছে, এটা ভার্ব। এটা দেখেই টেন্স ধরে ফেলেন, হয়েছে, গিয়েছে, থেকেছে, লিখেছে, দিয়েছে, এগুলো কোন টেন্সের স্ট্রাকচার? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে কি নির্বাচিত করা হয়েছে? এই সভাপতি। কাকে করা হয়েছে? তারিক মাহমুদকে। এখানে দুটো সাবজেক্ট, দুটো অবজেক্ট আছে, ব্যক্তিবাচক এবং বস্তুবাচক। তাহলে আপনার কি হবে? আপনাকে কি করতে হবে? দুটো যদি থাকে, ব্যক্তিকে প্রাধান্য দিতে হবে। তাহলে সাবজেক্টটা আগে এইভাবে আপনি লিখে ফেলেন যে রিনাউন্ড আইটি প্রফেশনাল। দেখেন, দেখেন, রিনাউন্ড, রিনাউন্ড, অথবা আপনি বলতে পারেন প্রমিনেন্ট, অথবা বলতে পারেন ইমিনেন্ট, হ্যাঁ, বা ফেমাস। সহজ কথায় ফেমাস মানে বিখ্যাত বা বিশিষ্ট। রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ। বোঝার চেষ্টা করেন, খুব ভালোভাবে বিষয়গুলোকে নেওয়ার চেষ্টা করেন। রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ, এই হচ্ছে সাবজেক্ট। এবার আমি ভার্ব বসাবো। ভার্ব কি? তাহলে সাবজেক্টটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হ্যাভ হ্যাজ এর ভিতর কি হবে? হ্যাজ হবে। তাহলে হ্যাজ বিন ইলেক্টেড, ইলেক্টেড রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ হ্যাজ বিন ইলেক্টেড। এবার কি? হ্যাজ বিন ইলেক্টেড, সাবজেক্ট আর ভার্ব শেষ, লাস্টের থেকে ফার্স্টের দিকে আসবো। তাহলে বাকি আছে কোনটা? আগে বসাবেন সভাপতি, তারপরে এই যে সমিতির, বাংলাদেশ কম্পিউটার সমিতির সালের জন্য, 19-20 সালের জন্য, মানে লাস্টের দিক থেকে আসেন। তাহলে রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ হ্যাজ বিন ইলেক্টেড দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ কম্পিউটার সোসাইটি, বাংলাদেশ কম্পিউটার সোসাইটি, CIT1, renowned IT professional, renowned IT professional Tariq Mahmood has been elected the president of Bangladesh Computer Society. এবার কি? ফর মানে জন্য, ফর মানে কি? জন্য, ফর 2019-20, 2019-20 সালের জন্য, ফর 2019-20। সো এইভাবে কিন্তু আপনারা যে কোনো সেন্টেন্সকে ইংলিশে ট্রান্সলেট করতে পারবেন। আমি আবারও বলছি, সাবজেক্ট বসান, ভার্ব বসান, বাংলা বাক্যে ভার্ব লাস্টে থাকে, ইংলিশে ভার্ব সাবজেক্টের পরে নিয়ে আসেন, এরপর বাংলা বাক্যের লাস্টের দিক থেকে করতে করতে আপনি ফার্স্টের দিকে আসেন। খুব সহজে আপনি ট্রান্সলেট করতে পারবেন, কঠিন কিছু না, খুব সহজে করা যায়। ঠিক আছে? এবং এভাবে আপনারা চেষ্টা করবেন।
আমার পেইড কোর্সের নতুন ব্যাচ 8 তারিখ থেকে শুরু হবে। আমি আবারও বলছি, যদি কেউ এখনো ইংলিশে প্রফেশনাল হতে চান, এক্সপার্ট হতে চান, যদি মনে করেন এই লোকটা পড়াতে পারে, বোঝাতে পারে, টেকনিক ভালো, হয়তো শিখতে পারবো, 8 তারিখ থেকেই ক্লাসগুলো শুরু করবেন। 2,000 টাকা কোর্স ফি, যারা পারবেন একবারে দিবেন, যারা পারবেন না আপনারা 1,000 টাকা অ্যাডভান্স করেও ক্লাস শুরু করতে পারবেন। যদি শুরু করেন, আমি এতটুকু বলতে পারি, 3 মাসের ভিতরে আপনি এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হয়ে বের হতে পারবেন। যে কোনো বয়সের যে কেউ, আপনি স্টুডেন্ট, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, আপনি এই ল্যাঙ্গুয়েজটাকে নিজের অ্যাসেট বা সম্পদ হিসাবে নিতে পারবেন, এতটুকু আমি বলতে পারি। নেক্সট জেনারেশনকে শেখাতে পারবেন। আমি প্রত্যেকটা ক্লাস সেভাবেই ইন ডিটেলসে নিয়ে থাকি। এই যে ক্লাসটা আপনারা দেখছেন, এটা কিন্তু আমার পেইড কোর্সের রাইটিং এর 10টা মাস্টার্স ক্লাসের একটা ক্লাস। সো আপনাকে এখানে সেইভাবে ফোকাস করতে হবে, সেভাবে গুরুত্ব দিতে হবে, যদি আপনারা সত্যিকার অর্থে শিখতে চান। এখানে অনেক সেন্টেন্স আছে, দেখাতে গেলে অনেক সময় চলে যাবে। আমি অনেকগুলো বিষয় নিয়ে কথা বলতে চেয়েছিলাম আজকের এই ক্লাসটিতে। এখানে দেখেন, একটা বড় প্যাসেজ দেওয়া আছে। এই প্যাসেজটা একবার ভেবে দেখেন, আপনারা কতজন এই প্যাসেজটা ট্রান্সলেট করতে সক্ষম হবেন? একটা স্ক্রিনশট দেন, আপনারা নিজেরা এটা করার চেষ্টা করবেন, দেখবেন আপনারা পারেন কিনা। একটা স্ক্রিনশট দিন এই জায়গাটা। দেখেন লেখা আছে, আধুনিক বিশ্বের প্রায় সকল কর্মকাণ্ডে তথ্য প্রযুক্তির ব্যবহার হয়। কি বলছে? আধুনিক বিশ্বের প্রায় সকল কর্মকাণ্ডে তথ্য প্রযুক্তির ব্যবহার হয়। তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে জটিল কাজকে সহজভাবে সম্পাদন করা যায়। যে ব্যক্তি তথ্য প্রযুক্তিতে দক্ষ, তাকে বিশেষভাবে মূল্যায়ন কি বলছে? তথ্য প্রযুক্তিতে দক্ষ তাকে বিশেষভাবে মূল্যায়ন করা হয়। সর্বক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। সরকার কর্তৃক আইসিটি উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনার আলোকে অনেক কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। দক্ষ মানব সম্পদের অভাব তথ্য প্রযুক্তির বিকাশের অন্তরায় হিসেবে বিবেচনা করা হয়। সো একটু বোঝার চেষ্টা করেন। জাস্ট একটু ওয়েট করেন। এই যে প্যাসেজটা আমি দিলাম, এই প্যাসেজটা, এই যে প্যাসেজটি আমি দিলাম, এই প্যাসেজটি আপনারা একটু ট্রান্সলেট করার চেষ্টা করবেন। আমি যদি জাস্ট একটা সেন্টেন্স একটু আপনাদেরকে দেখাই দেই, একটু বোঝার চেষ্টা করেন। আমি যদি জাস্ট একটি সেন্টেন্স আপনাদের দেখাই দেই, যে ব্যবহার করা হয়, কি ব্যবহার করা হয়? আগে ভার্বের কাছে আসেন। বাংলায় ভার্ব কোথায় থাকে? লাস্টে। ইংলিশে কোথায়? সাবজেক্টের পরে। তাহলে কি ব্যবহার করা হয়? তথ্য প্রযুক্তি। তাহলে আমার এখানে সাবজেক্ট কোনটা হবে? দেখেন, সাবজেক্টটা হচ্ছে ইনফরমেশন। ইনফরমেশন, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন বা নেওয়ার চেষ্টা করেন আমি যে কথাটা বলছি। ইনফরমেশন টেকনোলজি, অর্থাৎ তথ্য প্রযুক্তি। এবার ব্যবহার হয়, তাহলে এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অ্যাজ ইউজুয়াল কোন একটা কাজ হয়, রেগুলার ওয়েতে কোন একটা কাজ হয়, তাহলে ইজ প্লাস ভি3, ইজ ইউজড। তথ্য প্রযুক্তি ব্যবহৃত হয়, ইনফরমেশন টেকনোলজি ইজ ইউজড। এবার কি আছে? প্রায় সকল কর্মকাণ্ডে। এটার ইংলিশ কি দেখেন, একসাথে ফ্রেজ ধরতে হয়, এটা একগুচ্ছ ওয়ার্ড। কর্মকাণ্ডে একটা প্লেস কে ইন্ডিকেট করছে, হ্যাঁ? তাহলে ইন অলমোস্ট, ইন অলমোস্ট, ইন অলমোস্ট অল অ্যাক্টিভিটিস, অ্যাক্টিভিটিস, হ্যাঁ কি বললাম? ইনফরমেশন টেকনোলজি ইজ ইউজড ইন অলমোস্ট অল অ্যাক্টিভিটিস। এবার কোন জায়গার? আধুনিক বিশ্বের। তো এটার ইংলিশ কি? অফ মডার্ন ওয়ার্ল্ড। অফ মানে কি? এর র, এই যে বিশ্বের, এই র কথাটার জন্য অফ আসবে। অফ মডার্ন ওয়ার্ল্ড। একবার আপনারা ভেবে দেখেন কত সহজে ট্রান্সলেট করা যায়, বাট আপনারা কি আগে পারতেন? পারতেন না। এবং আহ, এই প্যাসিভ রিলেটেড বাক্য সত্যিকার অর্থে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনারা নিজেরা একটু প্র্যাকটিস করবেন, দেখার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন, নেওয়ার চেষ্টা করবেন। যদি আপনি মনে করেন আমি ইংলিশটা শিখতে চাই, আমি আপনাদের একটা কনভারসেশন দেখাচ্ছি, প্যাসিভ রিলেটেড বাক্যের একটা কনভারসেশন দেখাচ্ছি, একটু টাইম দেন, আমি এখনই দেখাচ্ছি। বাট আমি লাস্টবার আমি বলে রাখছি আবারও, যদি কেউ মানে পেইড কোর্সে ভর্তি হতে চান, আপনারা আগামীকাল বা পরশুদিনের ভিতরে কনফার্ম করার চেষ্টা করবেন, কারণ সিট খুবই সীমিত। 8 তারিখ, আবারও বলছি 8 তারিখ বুধবার থেকে আমাদের প্যাসিভ পেইড কোর্সের ক্লাস
শুরু হবে, সব জায়গায় প্যাসিভ হয়ে যাচ্ছে। হ্যাঁ, ক্লাস টাইম থাকবে 10টা থেকে 11টা, শনি সোম বুধ শুক্র, সপ্তাহে 4 দিন, 3 মাসের কোর্স। 3 মাসের ভিতরে আপনি ডেভেলপ করতে পারবেন রেগুলার ক্লাস করলে। যদি না পারেন, তার থেকে বেশি সময় লাগে, সেটাও আপনি পাবেন। তার জন্য আলাদা কোনো টাকা দিতে হবে না। আপনি যতদিন না পর্যন্ত ডেভেলপ করতে পারবেন, আপনি ক্লাস করতে পারবেন। এই 2,000 টাকার ভিতরে টোটাল কোর্স ফি 2,000 টাকা। যারা পারবেন একবারে দিয়ে দিবেন, আপনি ফুল অ্যাক্সেস পাবেন। না পারলে আপনি 1,000 টাকা অ্যাডভান্স করে শুরু করতে পারবেন। যে কেউ করতে পারবেন। আবারও বলছি, আপনি স্টুডেন্ট হন, হাউস ওয়াইফ, টিচার, জব হোল্ডার, ফ্রিল্যান্সার বা ইমিগ্রান্ট। আর প্রত্যেকটা ব্যাচে, মেইন ব্যাচে 30 জন করে স্টুডেন্ট থাকবে। এই রাত 10টাতেই ক্লাস শুরু হবে, যাতে করে স্টুডেন্ট, চাকরিজীবী বা অন্য পেশার মানুষেরা ক্লাসগুলো করতে পারেন সময় বের করে। এভাবে ওয়ার্ড বা পাওয়ার পয়েন্ট স্লাইডের মাধ্যমে আমি ক্লাসগুলো নিয়ে থাকি। অর্থাৎ ক্লাস শেষে রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ ফাইল আপনারা পাবেন। একদম বেসিক থেকেই শুরু করব। যারা একদমই দুর্বল তারাও এটা করতে পারবেন, কোনো সমস্যা হবে না। প্র্যাকটিক্যাল ওয়েতে ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবেন। টোটাল ক্লাস হচ্ছে 70টা। আমি আবারও বলছি, এটা হিউজ ক্লাস। এবং ধারাবাহিকভাবে, আমি আবারও বলছি, সিকোয়েন্স অনুযায়ী গোছানো পদ্ধতিতে আপনি ক্লাসগুলো করতে পারবেন। আপনি বুঝতে পারবেন আজকে কি শিখছেন, আগামীকাল কি শিখবেন, আজকের ক্লাসের সাথে আগামীকালকের ক্লাসের সম্পর্ক কি। আমরা ইংলিশ পারি না এই কারণে আমরা বিভিন্ন জায়গা থেকে শিখি। কোন টপিকের পর কোন টপিক পড়তে হয় এটা আমরা জানি না। বিভিন্ন জায়গা থেকে শিখতে থাকলে আপনার দিন মাস বছর যেতে থাকবে, আপনাকেও শিখে যেতে হবে, আপনি শেষ নামাতে পারবেন না। তো প্রথম 10টা ক্লাস থাকবে বেসিক গ্রামারের উপর, 30টি ক্লাস থাকবে স্পোকেনের উপর, 10টি ক্লাস থাকবে রাইটিং এর উপর, এরপর 20টি ক্লাস থাকবে প্র্যাকটিক্যাল স্পিকিং এর উপর। আগামীকালকের যে 6th ফ্রি ক্লাস নিব, প্র্যাকটিক্যাল স্পিকিং আমি কিভাবে করাই আমি আপনাদেরকে দেখাবো। এবং এইগুলো যদি আপনি করেন, আপনি কেন পারবেন না। ল্যাঙ্গুয়েজ ক্লাব থাকবে, সপ্তাহে 7 দিন প্র্যাকটিস করতে পারবেন। টু ওয়ে কমিউনিকেশন থাকবে, যে কোনো প্রশ্ন থাকলে সেটা করতে পারবেন, আমি উত্তর দিব আপনাকে। যারা ইন্ডিয়া থেকে আছেন, গুগল পে বা ফোন পে করে পেইড কোর্সের ক্লাস করতে পারবেন। আমি আবারও বলছি, 2,000 টাকা কোর্স ফি, 1,000 টাকা অ্যাডভান্স করে শুরু করতে পারবেন। যারা পারবেন একবারে দিবেন। আর এইটা হচ্ছে আমার নাম্বার, 01997356957, 01938689196। এই দুইটা নাম্বার সেন্ড মানি করে লাস্ট ডিজিট জানালে আমি পেইড কোর্সের প্রাইভেট ব্যাচে অ্যাড করে নিব। এছাড়া আমার লেখা বই আছে, আপনারা দেখছেন। এই বইটাও যে কেউ অর্ডার করতে পারেন। ঠিক আছে। এটা আমি আপনাদেরকে আগেও তো দেখিয়েছি এই বইটা। আজকে অনেকগুলো বই চলে গেছে, আপনারা অনেকে হয়তো ফোনে মেসেজ পেয়েছেন যারা অর্ডার করছিলেন। এটা কমপ্লিট কোর্স অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এই আজকে যা যা পড়ালাম বা যা যা দেখাচ্ছি না প্যাসিভ ভয়েসের, এগুলোও সব আমার এই বইটাতে লেখা আছে। ঠিক আছে। এটাতে গ্রামার, স্পোকেন, রাইটিং সবকিছু এই বইটাতে আছে। এটা অনেক প্রিমিয়াম কোয়ালিটির একটা বই। কেউ নিতে চাইলে নিতে পারেন, আপনি পেইড কোর্স করেন বা ফ্রি কোর্স করেন। আর পেইড কোর্সে আসলে যে বই বাধ্যতামূলক নিতে হবে এরকম না, কারণ প্রত্যেকটা ক্লাসের রেকর্ড পিডিএফ ফাইল থাকবে, সেটা দেখেও আপনি কভার করতে পারবেন। এবার দেখাই, এটা তো আমি আপনাদের এখন দেখালাম প্যাসিভ ভয়েসের প্র্যাকটিক্যাল জায়গা, থিওরিটিক্যাল পার্ট নিয়ে কথা বললাম। এবার দেখেন আমার পেইড ক্লাসে যে প্যাসিভ ভয়েসের উপর যে ক্লাসটা আমি নিয়ে থাকি, সেখানে আমি কিভাবে নিয়ে থাকি। এটা আমার ফ্রি হ্যান্ড রাইটিং এর প্যাসিভের ক্লাস। আচ্ছা, এটা এটা দেখাতে গেলে অনেক সময় চলে যাবে। আমি আপনাদের এইখান থেকে দেখাই। দেখেন প্যাসিভ ভয়েস কি, কিভাবে ব্যবহার করতে হবে, প্রত্যেকটা প্যাসিভের স্ট্রাকচার কি। দেখছেন, এগুলো কিন্তু এখানে অনেক সুন্দরভাবে সাজানো আছে। এবং মানে গ্রামাটিক্যাল পার্ট যেভাবে হয় আমি এখানে সাজিয়ে দিয়েছি। এখন আমার যে কাজটা করতে হবে, সেই কাজটা কি, সেটা হচ্ছে আমাকে প্র্যাকটিক্যাল জায়গায় আসতে হবে। দেখেন আমি কি বলছি, এই কথাগুলো একটু বোঝেন। দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু স্মার্ট প্যাসিভ ফ্রেজেস। বলছে স্পোকেন ইংলিশের নিচের বাক্যগুলো সরাসরি মুখস্থ করে ব্যবহার করতে পারেন। এগুলো খুব স্মার্ট শোনায়। যেমন আমার জন্ম ঢাকায়, আই ওয়াজ বর্ন ইন ঢাকা। আমরা কিন্তু হরহামেশা এই ধরনের কথাগুলো বলি, কিন্তু আমরা কি জানি এটা প্যাসিভ ভয়েস? আমাকে বলা হয়েছিল অপেক্ষা করতে, আই ওয়াজ টোল্ড টু ওয়েট। আমাকে নিমন্ত্রণ করা হয়েছে, আই হ্যাভ বিন ইনভাইটেড। হ্যাঁ, বলা হয়ে থাকে যে ইট ইজ সেইড দ্যাট, আমরা বলি না ইট ইজ সেইড দ্যাট। ধারণা করা হয় যে ইট ইজ অ্যাজিউম দ্যাট। আপনাকে অনুরোধ করা হচ্ছে, ইউ আর রিকোয়েস্টেড টু। গাড়িটি পার্ক করা নিষেধ, পার্কিং ইজ প্রহিবিটেড। দেখেন কত প্র্যাকটিক্যাল সেন্টেন্স, একবার ভেবে দেখেন। আহ, এখন আমি যেটা বলি, আমি হচ্ছে ডিরেক্ট কনভারসেশন বা ডিরেক্ট প্রেজেন্টেশনে অলওয়েজ বিশ্বাস করি। আমি আপনাদের বিগত ক্লাসগুলোতেও এভাবেই আমি দেখিয়েছি। এই দেখেন, বলছে নিচে দুটি বাস্তব জীবনের কনভারসেশন দেওয়া হলো, যেখানে বাই ছাড়া প্যাসিভের ব্যবহার দেখানো হয়েছে। যেমন অ্যাট দ্য অফিস, বস এবং এমপ্লয় দুজনের ভিতর কথোপকথন হচ্ছে। বস বলছে, হোয়াট অ্যাবাউট দ্য প্রজেক্ট রিপোর্ট? প্রজেক্ট রিপোর্টের কি খবর? এমপ্লয়ি বলছে, স্যার, দ্য রিপোর্ট হ্যাজ বিন কমপ্লিটেড। দেখেন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ, যে রিপোর্টটা কমপ্লিট করা হয়েছে। বস বলছে, গুড, ইজ ইট সেন্ট টু দ্য ক্লায়েন্ট? এটা কি ক্লায়েন্টকে পাঠানো হয়েছে? এমপ্লয়ি বলছে, নট ইয়েট, ইট উইল বি সেন্ট উইদিন অ্যান আওয়ার। না, এটা 1 ঘন্টার ভিতর পাঠানো হবে। এই যে উইল বি সেন্ট, দেখছেন? বস বলছে, ওকে, মেক শিওর অল দ্য ডেটা ইজ চেকড প্রপারলি। আগে শিওর হও যে সব ডাটা চেক করা হয়েছে প্রপারলি। ঠিক আছে। এরপর দেখেন এমপ্লয়ি বলছে, শিওর স্যার, এভরিথিং হ্যাজ বিন ভেরিফাইড।
সবকিছুই ভেরিফাইড, মানে যাচাই করা হয়েছে, এটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এইভাবে আপনি যদি কনভারসেশন গুলো প্র্যাকটিস করেন, একবার ভাবেন এই ধরনের কথা আমরা বাংলায় বলি না, কিন্তু কতজন ইংলিশে কথা বলতে পারি? কেন পারি না? এই প্যাসিভের প্র্যাকটিক্যাল ব্যবহার জানি না তাই। রহিম এবং করিম, রহিম বলছে ইউ লুক স্যাড, হোয়াট হ্যাপেন্ড? করিম বলছে মাই ফোন ওয়াজ স্টোলেন ইয়েস্টারডে। স্টোলেন মানে চুরি করা, আমার মোবাইলটা চুরি হয়ে গেছে। রহিম বলছে ও নো, হোয়ার ডিড ইট হ্যাপেন? এটা কিভাবে হলো, কোথায় হলো? বলছে অন দা বাস, মাই পকেট ওয়াজ পিকড। দেখছেন কথাটা কি? আমার পকেট মারা হয়েছে। আপনি কি এই কথাটা ইংলিশে বলতে পারতেন? মাই পকেট ওয়াজ পিকড। বলছে ডিড ইউ কমপ্লেইন টু দ্য পুলিশ? এটা কিন্তু অ্যাক্টিভেট, তুমি কি পুলিশকে নালিশ করেছো? বলছে ইয়েস, আর জিডি হ্যাজ বিন ফাইলড, একটা জিডি করা হয়েছে, বাট আই ডোন্ট থিঙ্ক ইট উইল বি ফাউন্ড, কিন্তু আমি জানি না এটা পাওয়া যাবে কিনা। এরপর দেখেন এখানে আরেকটা কনভারসেশন এট দ্য রেস্টুরেন্ট, কাস্টমার এবং ওয়েটার। কাস্টমার বলছে হাউ ইজ দ্য স্যুপ প্রিপেয়ার্ড? এই স্যুপটা কিভাবে তৈরি করা হয়? ওয়েটার বলছে ইট ইজ মেড, এটা তৈরি করা হয়, ইজ প্লাস ভি3 উইথ ফ্রেশ ভেজিটেবল অ্যান্ড চিকেন স্টক। কাস্টমার বলছে ইজ ইট স্পাইসি? এটা কি ঝাল? ওয়েটার বলছে নো স্যার, ইট ইজ সার্ভড মিল্ড বাট এক্সট্রা চিলি ক্যান বি অ্যাডেড ইফ ইউ ওয়ান্ট। কাস্টমার বলছে ওকে, হাউ লং উইল ইট টেক? এটা করতে কতক্ষণ লাগবে? ওয়েটার বলছে ইওর অর্ডার ইজ বিং প্রিপেয়ার্ড নাও। হ্যাঁ, আপনার অর্ডার প্রস্তুত করা হচ্ছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। ইট উইল বি সার্ভড উইদিন 10 মিনিটস, এটা 10 মিনিটের ভিতর পরিবেশন করা হবে। দেখেন সাবজেক্টের পরেই ভার্ব থাকে, এই ভার্ব দেখে টেন্স আইডেন্টিফাই করতে হয়। বাট আপনি যদি প্যাসিভের স্ট্রাকচার না বোঝেন টেন্সের, তাহলে কি এগুলো আপনি আইডেন্টিফাই করতে পারবেন? অর্থ আপনি বুঝবেন? প্যাসিভের প্র্যাকটিক্যাল ব্যবহার শিখতে হবে। দেখেন ক্লাস অনেক আপনারা পাবেন, শিখতে আপনারা অনেক জায়গা থেকে পারবেন, কিন্তু আগে গুরুত্ব বুঝতে হয় যে এই জায়গাটা আমি শিখবো, আমি কেন শিখবো, কোন জায়গা কিসের কারণে আমার এটা শেখা প্রয়োজন। দেখেন এখানে কত সুন্দর একটা প্যাসেজ, এবং আমি কত সুন্দরভাবে প্রত্যেকটা প্যাসেজ অ্যানালাইসিস করে দিয়েছি। বলছে আমাদের গ্রামে প্রতি বছর একটি মেলার আয়োজন করা হয়। আপনি ইংলিশে করেন তো, পারবেন? দেখেন মেলাটি সাধারণত স্কুল মাঠে অনুষ্ঠিত হয়, ইংলিশে করেন তো, চেষ্টা করেন। এই উপলক্ষে পুরো মাঠটি রঙিন কাগজ দিয়ে সাজানো হয়, করেন তো। মেলায় অনেকগুলো দোকান বসানো হয়, করেন তো। এগুলো প্রেজেন্ট টেন্সের প্যাসিভ। এটি এখানে মাটির তৈরি জিনিসপত্র ও খেলনা বিক্রি করা হয়। মেলা দেখার জন্য দূর দূরান্ত থেকে মেহমানদের দাওয়াত করা হয়। এই দিনটি সবার জন্য খুব আনন্দের সাথে উদযাপিত হয়। তাহলে এখানে সাবজেক্টকে কিসের আয়োজন করা হয়, এই ভার্বকে প্রশ্ন করেন, কিসের আয়োজন করা হয়? মেলা। তাহলে আফেয়ার, সাবজেক্ট কি? আফেয়ার। এবার ভার্ব কি? ইজ অ্যারেঞ্জড। এবার কোথায় হয়? ইন আওয়ার ভিলেজ। কখন হয়? প্রতি বছর, এভরি ইয়ার। তাহলে এই বাক্যটার ইংলিশ কি বলেন তো? আ ফেয়ার ইজ অ্যারেঞ্জড ইন আওয়ার ভিলেজ এভরি ইয়ার। মেলাটি সাধারণত স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। তাহলে দ্য ফেয়ার ইজ হেল্ড ইন দ্য প্রিমিজেস অফ স্কুল, স্কুল মাঠ বা স্কুল ফিল্ড। প্রিমিজেস মানেও মাঠ, উদ্যান বা প্রাঙ্গণ। এই উপলক্ষে পুরো মাঠটি রঙিন কাগজ দিয়ে সাজানো হয়। তাহলে কি হবে এটা? অল দ্য ফিল্ড ইজ ডেকোরেটেড উইথ কালারফুল পেপার। ইজ ডেকোরেটেড, ভার্ব কি? ইজ ডেকোরেটেড। মেলায় অনেক দোকান বসানো হয়। তাহলে মেনি স্টলস আর আর কি হবে? সিটেড ইন দা ফেয়ার। অথবা এখানে অন্যান্য ভার্বগুলোর ব্যবহার করা যেতে পারে। দেখেন এখানে লেখা আছে ইজ অর্গানাইজড, ইজ হেল্ড। দেখেন ইংলিশটা একটু দেখেন। আ ফেয়ার ইজ অর্গানাইজড ইন আওয়ার ভিলেজ এভরি ইয়ার। It is usually held on the school ground. On this occasion, the whole ground is decorated with colorful paper. Many stalls are set up in the fair. Earthware, or I mean pottery, and toys, মানে মাটির তৈরি জিনিসপত্র, আর সোল্ড হেয়ার। আর সোল্ড মানে বিক্রি হয়। ওই যে আমি বলছিলাম, মনে আছে আপনাদের, যে কোথায় মাছ বিক্রি হয়? ওয়ার আর ফিশ সোল্ড। দেখছেন, আর সোল্ড। গেস্টস আর ইনভাইটেড ফ্রম ফার অ্যান্ড ওয়াইড টু ভিজিট দ্য ফেয়ার। দিস ডে ইজ সেলিব্রেটেড উইথ গ্রেট জয় বাই অল। এবার মানে অন্যান্য টেন্স দিয়েও কনভারসেশন করা আছে, যেমন এখানে পাস্ট টেন্স দিয়ে একটা কনভারসেশন করা। বলছে যে গতকাল অফিসে একটি জরুরি সভা ডাকা হয়েছিল। সবাই কোম্পানির ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা হয়। কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঠিক করা হয়েছে যে আগামী মাসে একটি নতুন প্রজেক্ট শুরু করা হবে। ও এখানে পাস্ট এবং ফিউচার দিয়ে করা। An emergency meeting was called at the office yesterday. The future of the company was discussed in the meeting. Some important decisions have been taken. It has been decided that a new project will be started next month. A 5-member team has been formed for this week. Everyone has been instructed to stay alert. It is hoped that এটা আশা করা হয় যে প্রজেক্ট উইল বি সাকসেসফুল। একবার ভেবে দেখেন কতটা প্র্যাকটিক্যাল। মানে আমরা শুধু ওইখানেই সীমাবদ্ধ থাকি, কোথায়? ওই যে আই ইট রাইস, আই প্লে ফুটবল, হ্যাঁ, হি রাইটস আ লেটার,
এই ধরনের সেন্টেন্স। বাট এই প্র্যাকটিক্যাল জায়গায় আপনার আসতে হবে, এখানে যদি আসতে পারেন, এগুলো যদি কমপ্লিট করতে পারেন, বিশ্বাস করেন আপনি ইংলিশ এক্সপার্ট হতে পারবেন, প্রফেশনাল হতে পারবেন। আগে জেনে জানেন এর গুরুত্বটা কতটা। আমি আপনাদের পিডিএফ ফাইল রেকর্ডেড ক্লাস পাঠাবো। একদিনে প্যাসিভ শেখা যায় না, এটার উপর আমি ছোট ছোট টিউটোরিয়াল দিব আপনাদের। আর পেইড কোর্সে আসলে তো আপনারা পাবেনই, অনেক ক্লাস আছে প্যাসিভের উপর। সো আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনারা করতে পারেন। আজকে আমার আলোচনার খুব বেশি বিষয়বস্তু নেই, কারণ আমার আজকে একটু দিনের বেলায় অনেক বেশি পরিশ্রম হয়ে গেছে, এজন্য আমি আর ক্লাসটা বাড়াচ্ছি না। আমি রেকর্ডেড ক্লাস পিডিএফ ফাইল দিয়ে দিব,